কি রে মহারানী, সারাদিন পড়ে পড়ে ঘুমালে কাজগুলো কে করবে? আমার ঘাড়ে বসে বসে শুধু অন্নই ধ্বংস করছিস। 1 ঘন্টার মধ্যে যেন সব কাজ শেষ হয়। ইনায়া এতক্ষণ পেটের ব্যথায় কাতরাচ্ছিল। গতকাল বাসি খাবার খাওয়ার ফলে এখন তার এ অবস্থা। তবে মায়ের বিষাক্ত কথায় পেটের যন্ত্রণার চেয়ে মনের আঘাত বেশি পেল। কোনো মা কি তার সন্তানকে এভাবে বলতে পারে? অবশ্য ইনি তো সৎ মা, তাই তো ইনায়ার প্রতি তার একটুও মায়া হয়নি। ওর বাবা 3 বছর আগে মারা গেছেন, তখন থেকে ইনায়াকে এসব সহ্য করতে হয়। সকাল থেকে রাত অবধি হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। কোনো মতে কান্না আটকে ইনায়া জবাব দিল, মা চিন্তা করো না, আমি সব কাজ করে দিব। তো সারাদিন ঘরে বসে থাকলে কাজ কখন করবি? তোর মায়ের সাথে তুই মরে গেলে আমাকে আর তোর নাটক সহ্য করতে হতো না। বলেই অগ্নিদৃষ্টি দিয়ে কাছে চলে গেলেন। সৎ মায়ের বিষাক্ত বাণী হজম করে ইনায়া পেট ব্যথা নিয়েই সব কাজ শেষ করে। না হলে ওর সৎ মা ওকে আজ পড়তে দিবে না। আগামীকাল ইনায়ার ভার্সিটিতে পরীক্ষা আছে। এই পরীক্ষায় যে টপ করবে সে স্কলারশিপ পাবে, তাহলে সে লন্ডনে পড়াশোনা করতে পারবে। ওর বাবার অনেক আশা ছিল যে তার মেয়ে বিদেশ থেকে ডিগ্রি লাভ করবে। ইনায়া যে কোনো মূল্যে তার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে চায়। সারা রাত জেগে ইনায়া পড়াশোনা করে। সকালে ফজরের নামাজ আদায় করে মায়ের জন্য নাস্তা বানায়, তারপর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ইতি বেগম ইনায়ার সৎ মা, গার্মেন্টসে কাজ করেন। ইনায়াকে তিনি সহ্য করতে পারেন না, কিন্তু ইনায়ার নামে যে সম্পত্তি আছে তার লোভে তিনি ইনায়াকে বাড়িতে রেখেছেন। নয়তো তিনি আরও আগেই ইনায়াকে বাড়ি থেকে বের করে দিতেন। পরীক্ষার হলে ইনায়া প্রচুর নার্ভাস হয়ে যায়, কিন্তু বাবার স্বপ্নের কথা চিন্তা করে নিজেকে সামলে নেয়। প্রশ্নগুলোর কমন পড়েছে, ভালোভাবেই ইনায়ার পরীক্ষা সম্পন্ন হয়। এবার দেখা যাক ফলাফল কি আসে। বাড়ি ফেরার সময় হঠাৎ করে কতগুলো বখাটে এসে ওর পথ আটকায়। ও কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, প্লিজ আমাকে যেতে দিন, এভাবে পথ আটকাচ্ছেন কেন? ইনায়ার কথায় লোকগুলো বিশ্রীভাবে হেসে ওঠে। ও মা, তোমাকে একটু আদর যত্ন করে নেই, তারপর বাড়ি চলে যেও। আরেকটি লোক বলে ওঠে, আমরা কিন্তু তোমাকে একদম কষ্ট দেব না, তুমিও মজা পাবে আর আমরাও মজা পাবো। কি ঠিক বলছি না? পাশের সঙ্গীগুলোর উদ্দেশ্যে বলে। লোকগুলোর কথায় ইনায়ার অন্তর আত্মা কেঁপে ওঠে। তারপর সাহস করে একটা লোককে ধাক্কা দিয়ে প্রাণপণে ছুটতে থাকে। বখাটেগুলো লিডার বলে ওঠে, সামান্য একটি মেয়েকে ধরে রাখতে পারিস না? তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। এরপর লোকগুলো ইনায়ার পিছু ছুটতে থাকে। ছুটতে ছুটতে ইনায়া একটা থানার সামনে চলে আসে। বখাটেগুলো থানা দেখে সেখান থেকে চলে যায়। ওকে আর কত বিপদের সম্মুখীন হতে হবে। একটার পর একটা ঝড় ওর জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। এসব ভাবতে ভাবতে ও বাড়ি চলে আসে। দেখতে দেখতে একটা মাস পার হয়ে যায়। আজ ইনায়ার পরীক্ষার রেজাল্ট দিবে। সকাল থেকে ও কোনো কাজ ঠিকমতো মন দিতে করতে পারছে না। এতে অবশ্য ইতি বেগম কথা শোনাতে ছাড়েননি। দুপুর 2টায় রেজাল্ট দিবে, এখন বাজে 1টা। ইনায়া তার রুমে পায়চারি করছে, কিছুতেই তার মন শান্ত হচ্ছে না। এরপর নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, তুমি তো সবার সমস্যা সমাধান করো। হ্যাঁ, আমাকে তুমি দয়া করো আল্লাহ, আমি যেন আমার বাবার ইচ্ছে পূরণ করতে পারি, আমিন। এদিকে 2টো বেজে গেছে। ইনার রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। ও কাঁপা কাঁপা হাতে ইন্টারনেট থেকে রেজাল্ট বের করে। রেজাল্ট দেখে ওর চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। হ্যাঁ, সে তার বাবার স্বপ্ন এবার পূরণ করতে পারবে। সে স্কলারশিপ পেয়ে গেছে। ইনায়া বাইরে এসে তার বাবা মায়ের কবরের সামনে বসে পড়ে। অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকিয়ে বলে, বাবা, আমাকে শুনতে পাচ্ছ? জানো, তোমার রিনু মামুনি আজ অনেক খুশি। তুমি চাইতে আমি যেন ফরেন থেকে ডিগ্রি অর্জন করি। আজ আমি সেই সুযোগ পেয়েছি। আমি স্কলারশিপ পেয়েছি বাবা। তোমার আশা আমি পূরণ করব ইনশাল্লাহ। হঠাৎ পেছন থেকে কেউ চুলের মুঠি ধরে টান দিলে ইনায়া ব্যথায় কুকিয়ে ওঠে। ইতি বেগম তার চুলের মুঠি ধরে কর্কশ গলায় বলে, তুই আবার কাজ ফেলে রেখে বসে আছিস কেন? যে তোর মতো আপদকে বাসায় রেখেছিলাম, বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে, কাজের বেলা অষ্টরম্ভা। ইতি বেগমের কথা শুনে ওর ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। উনি এভাবে বলতে পারলো? সে তো ওনার সব কাজই করে দেয়, তবে কেন তার এত অবহেলা? কান্না করতে করতে ইনায়া জবাব দেয়, মা, আমি তো সব কাজ করে দিয়েছি। দেখছি আমার পান শেষ হয়ে গেছে। এখন যা, বাজার থেকে আমার জন্য পান নিয়ে আয়। কিন্তু এখন তো দুপুর, সব দোকান বন্ধ থাকবে।
মুখে মুখে এত তর্ক করিস কেন? তোকে যা বলছি তা কর। আচ্ছা, আমি জানি উনি ইচ্ছে করে আমাকে বাজারে পাঠাচ্ছেন। গতকালই তো পান আনলাম, এর মধ্যে আবার শেষও হয়ে গেল। এগুলো ভেবে ইনায়া একটা তাচ্ছিল্যের হাসি দেয়। পৃথিবীতে বাবা মাবিহীন প্রত্যেকটা সন্তানই বোধ হয় এমন পরিস্থিতির শিকার। আজ 1 সপ্তাহ পর ইনায়া ভার্সিটিতে আসলো। ওর ভার্সিটির একজন স্যার ওকে আসতে বলেছে। উনি ইনায়ার অবস্থা সম্বন্ধে অবগত। এমন মিষ্টি একটা মেয়ের জীবন কতটা কঠিন সেটা ভেবে তিনি কষ্ট পান, তাই ওকে পড়াশোনায় তিনি যথেষ্ট সহযোগিতা করেন। লন্ডন যাওয়ার পর ইনায়ার সেখানে থাকার বিষয়ে তিনি আজ ইনায়ার সাথে কথা বলবেন। ইনায়া স্যারের কাছে পৌঁছালে স্যার তাকে বলেন। ইনাইয়া, মামুনি কেমন আছো? আফজাল ইনায়ার স্যার তাকে মামুনি বলে ডাকে। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে যে জন্য ডেকেছি তা হলো লন্ডনে তুমি কোথায় থাকবে? স্যার, আমি তো এখনো সেই বিষয়ে কিছুই ভাবিনি। দেখি কোন হোস্টেলে থাকা যায় কিনা। তুমি তো সেখানে কিছু চেনো না, একা সেখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। তার চেয়ে আমি বলি কি, লন্ডনে আমার ভাই তার পরিবার নিয়ে থাকে, তুমি সেখানে থাকো। কিন্তু আমি জানি তুমি কি ভাবছো, তুমি সেখানে এমনি এমনি কিভাবে থাকবে, তাই তো? না মানে আসলে আরে তুমি সেখানে পেইং গেস্ট হিসাবে থাকতে পারো। আমি আমার ছোট ভাই নিফাজকে বলে দেব, কোনো সমস্যা হবে না। নিফাজের বউয়ের ও একটা কথা বলার সাথী হবে। আচ্ছা স্যার, আমি তাহলে আপনাকে জানাবো। আচ্ছা মামনি, কোনো সমস্যা হলে আমাকে জানাবে কিন্তু। আর 1 মাস পর তোমার ফ্লাইট, প্রস্তুত থেকো। জি অবশ্যই। আমি এখন আসি স্যার, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, সাবধানে যেও। স্যারের সাথে কথা বলার পর ইনায়ের অনেক হালকা লাগছে। আসলে অনেক দিন পরও কারো কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছে, তাই একটু বেশি ভালো লাগছে। আর আফজাল স্যার তাকে খুব স্নেহ করে। বাবার পরে এই লোকটা তাকে মন থেকে ভালোবাসে। আর চাচা তো থেকেও নেই। বাবা মারা যাওয়ার পর আত্মীয়রা তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। কেউ কখনো কোনো খোঁজ নিয়ে দেখেনি অনাথ মেয়েটা কেমন আছে। কথায় আছে না, বিপদ আসলে আপনজন চেনা যায়। ইনায়া বাড়ি পৌঁছতে দুপুর 1টা বেজে যায়। ইতি বেগম এখনও বাড়ি আসেনি। ইনায়া ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢোকে, এরপর শাওয়ার নিয়ে নেয়। আজ সকালে ভার্সিটি যাওয়ার আগে রান্না করে গিয়েছিল। এখন তার আর কোনো কাজ নেই, তাই সে তার যাবতীয় কাগজপত্রগুলো গুছিয়ে নেয়। ফ্লাইটের আর মাত্র 1 মাস, ও কোনো প্রকার ভুল করতে চায় না। এর মধ্যে ইতি বেগম বাড়ি চলে আসে। এসে কর্কশ আওয়াজে ইনায়াকে ডাকতে থাকে। ওই নবাবজাদি, কই তুই? সারাদিন কাজ করে বাড়ি এসেছি, তোর মতো আরাম করিনি। তাড়াতাড়ি আমাকে শরবত বানিয়ে দে। ইনায়া এক প্রকার দৌড়ে সেখানে উপস্থিত হয়, না হলে ইতি বেগম তাকে অপমান করা বন্ধ করবে না। মা, আমি এক্ষুনি শরবত করে দিচ্ছি। তা 2 দিন পর তো বিলেত চলে যাচ্ছিস, যাওয়ার আগে বাড়িটা আমার নামে লিখে দিয়ে যাস। তোর তো সেখানে একটা না একটা ব্যবস্থা হবেই। আমার তো কিছুই নেই, তোর বাবা আমাকে কিছুই দিয়ে যায়নি, সব তোর নামে দিয়ে গেছে। তোর বাবা না হয় ভুলে গেছে, এখানে আমার অধিকার আছে। আর তুই ভবিষ্যতে বাড়িমুখো হোস না। তুই তো একটা অপয়া, তুই যেখানেই থাকিস সেখানে কোনো ভালো হয় না। জন্মের সময় তো মাকে খেয়েছিস, আর আমার প্রাপ্য আমার চাই, কথাটা মাথায় রাখিস। কথাগুলো শুনে ইনায়ের ভেতরটা ফেটে যাচ্ছে। কোনো মতে চোখের জল আটকে জবাব দেয়, তুমি চিন্তা করো না, তোমার প্রাপ্য তুমি পেয়ে যাবে। আর আমি এ বাড়িতে আর থাকতে আসবো না, তবে মাঝে মাঝে আমাকে বাবা মায়ের কবর জিয়ারত করতে আসতে দিও প্লিজ। কথাগুলো বলতে বলতে ইনায়া কান্না করে দেয়। ইনায়াকে কাঁদতে দেখে ইতি বেগম বলে, এখানে নাটক না করে যা শরবত তৈরি করে নিয়ে আয়। ইনায়া ইতি বেগমকে শরবত দিয়ে ঘরে চলে যায়। তারপর জীবনের হিসাব মিলাতে থাকে, কেন তার জীবনটা এমন হলো। আর 5টা সাধারণ মানুষের মতো তার জীবন হলে কি খুব ক্ষতি হতো? জন্মের সময় মাকে হারিয়েছে, বাবা দ্বিতীয় বিয়ে করলেন, শুরু হলো সৎ মায়ের অত্যাচার। আস্তে আস্তে বড় হচ্ছিল, কিন্তু 16 বছর বয়সে আবার বাবাকে হারালো। কেন এমন হলো? কেন কেন? এসব ভাবতে ভাবতে ইনায়ার কান্নার আওয়াজ বাড়তে থাকে। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আর মাত্র 3 দিন বাকি ইনায়ার ফ্লাইটের। যত ফ্লাইটের দিন এগিয়ে আসছে ইনায়ার অস্থিরতা ততই বাড়ছে। এ দেশ, এ বাড়ি ছেড়ে সে কিভাবে থাকবে? এই বাড়িতে যে তার বাবা মায়ের ছোঁয়া রয়েছে, তাদের স্মৃতি রয়েছে। মাকে সে কখনো দেখেনি, তবুও মায়ের কবর এখানে রয়েছে, বাবার কবর রয়েছে। শত কষ্টের মাঝেও তাদের কবরের কাছে থাকলে সে স্বস্তি পেত। কিন্তু এখন ওকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে যেতে হবে। সেখানে এদেশের গন্ধ সে পাবে না। মাতৃভূমির মায়া যেন তাকে আঁকড়ে রেখেছে।
মায়া ডোর থেকে যেন তাকে ছাড়তে চাইছে না, কিন্তু তার পক্ষে তো এখানে থাকা সম্ভব হচ্ছে না। তাকে যে যেতেই হবে। তার সৎ মাও 1 সপ্তাহ আগে ইনায়ের নামে যেটুকু সম্পত্তি ছিল তার নিজের নামে লিখে নিয়েছে। ইনায়াকে নিঃস্ব হাতে ভিনদেশে যেতে হবে। ভারাক্রান্ত মন নিয়ে সে পা বাড়ায় বাবা মায়ের কবরের কাছে। দেখতে থাকে তার বাবা মায়ের কবর। আর 3 দিন পর থেকে যে সে তাদের দেখতে পাবে না। তার চোখের জল যেন আজ বাদ মানছে না। তারপর কান্না জড়িত কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলে, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমাদেরকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছে করছে না, কিন্তু আমি নিরুপায়। আমি অনেক মিস করব তোমাদের। আজ সন্ধ্যায় ইনায়ের ফ্লাইট। ইনায়া শেষবারের মতো বাড়িটিকে ভালো করে দেখে নেয়। তার সৎমা তাকে বিদায় দিচ্ছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। একটা কুকুর পাললেও তো তার প্রতি মানুষের মায়া হয়, কিন্তু ইতি বেগমের ইনায়ের প্রতি কোনো মায়া হচ্ছে না। ইনা একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ি থেকে বের হয়ে যায়। আফজাল স্যার তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তিনি ইনায়াকে এয়ারপোর্ট অবধি এগিয়ে দিবেন। আফজাল ইনায়াকে দেখে বলে ওঠেন, মামুনি, তুমি এসেছো? যাও গাড়িতে গিয়ে বসো। পাসপোর্ট, টিকিট সহ সব কিছু নিয়েছো তো? জি স্যার, সব কিছু চেক করে দেখেছি, কোনো কিছু বাদ পড়েনি। ও ঠিক আছে, তাহলে যাওয়া যাক। জি। গাড়ি চলতে শুরু করলো। পেছনে ফেলে গেল সব পুরনো স্মৃতি। ইনায়া গাড়ির জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। মৃদুমন্দ বাতাস, খারাপ লাগছে না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়িটি থেমে যায়। গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে থামানো। ইনায়া প্রশ্নসূচক দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে। তিনি হেসে জবাব দিলেন, চলো কিছু খেয়ে নেওয়া যাক। লন্ডন পৌঁছাতে অনেক সময় লাগবে। প্লেনের অবশ্য খাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু শেষবারের মতো না হয় দেশি খাবার খেলে। ভাত, সবজি, বিভিন্ন প্রকার ভর্তা, মাংস অর্ডার দিয়ে টেবিল ভর্তি করে ফেলেছেন আফজাল সাহেব। ইনায়া এত খাবার দেখে স্যারকে বলল, স্যার, এত খাবার কে খাবে? কোথায় এত খাবার? ও বুঝলাম, এজন্যই তো বলি তুমি এত শুকনো কেন। মানে? মানে হলো তুমি অল্প একটু খাবার খাও, এজন্যই তুমি এত শুকনো। স্যারের কথায় ইনায়া হেসে দিল আর বুঝলো স্যার তার মন ভালো করার জন্য এগুলো করছে। ইনায়ারা এয়ারপোর্টে চলে এসেছে। প্লেন আর 1 ঘন্টা পরে টেক অফ করবে। বিদায় বেলায় আফজাল সাহেব ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালো থেকো মামুনি, মাঝে মাঝে স্যারের সাথে যোগাযোগ করো। আর ভালো করে লেখাপড়া করবে। তোমাকে লন্ডনে নিফাস রিসিভ করবে। ঠিক আছে মামুনি, আল্লাহ হাফেজ। ইনায়া মাথা নাড়িয়ে সায় জানালো। অশ্রুসিক্ত নয়নে প্রিয় স্যারকে বিদায় জানিয়ে রওনা দিল প্লেনের উদ্দেশ্যে। সব প্রসেসিং শেষ করে প্লেন টেক অফ করলো। আর ইনায়া প্রিয় দেশকে ছেড়ে চলল সুদূর ইংল্যান্ডের উদ্দেশ্যে। কান্না করতে করতে ইনায়া ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে ওঠার পর জানতে পারে লন্ডন পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগবে। ইনায়া কিছুক্ষণ ম্যাগাজিন পড়ে, তারপর জানালার গ্লাস দিয়ে মেঘের রাজ্য দেখতে থাকে। সত্যি অসাধারণ একটা দৃশ্য এটি। মেঘের আড়ালে লুকোচুরি খেলছে সূর্য মামা। ইনায়ার মন খারাপ কিছুটা দূর হয়েছে। এভাবে কিছু সময় পার হয়ে গেল। কিছুক্ষণ পরে প্লেন ল্যান্ড করবে। এয়ার হোস্টেসরা সেই বিষয়টা অ্যানাউন্স করলো। ইনায়া বাইরের চারপাশ দেখতে ব্যস্ত। বিশাল বিশাল ভবনগুলোকে কি ক্ষুদ্র লাগছে। মনে হচ্ছে যেন সেগুলো হাতের মুঠোয় নিয়ে ফেলা যাবে। প্লেন আস্তে আস্তে ল্যান্ড করছে। ইনায়া 2 হাত মুঠ করে ফেললো। প্রথমবারের মতো প্লেনে ওঠার ফলে ইনায়া অনেকটা ভীতু, তাই এটা ভয় কমানোর প্রচেষ্টা মাত্র। প্লেন ল্যান্ড করার পর আস্তে আস্তে সকল যাত্রী নামতে থাকে। ইনায়াও নামছে আর চারপাশ দেখছে। সম্পূর্ণ একটা নতুন জায়গায় পদচারণ করলো সে। এয়ারপোর্টে এতক্ষণ ইনায়ার জন্য অপেক্ষা করছিলেন নিফাজ আহমেদ। ইনায়াকে আসতে দেখে তিনি সেদিক এগিয়ে গেলেন। তার বড় ভাই আগে ইনায়ার ছবি তাকে পাঠিয়েছিল, তাই তাকে চিনতে তার কোনো অসুবিধে হয়নি। না, আসতে কোনো অসুবিধা হয়নি তো? হঠাৎ কেউ ইনায়ার নাম ধরে ডাকায় সে চমকে উঠে তাকায় সেদিকে। মধ্যবয়স্ক লোকটিকে দেখে ইনায়া বুঝতে পারেনি আফজাল স্যারের ছোট ভাই। ইনায়া মুচকি হেসে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আর আমার আসতে কোনো অসুবিধা হয়নি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমি তো পাক্কা আছি। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, আমার সাথে চলো। জি আচ্ছা, বলে ইনায়া নিফাজ সাহেবের পিছু পিছু যায়। গার্ড এসে ইনায়ের কাগজপত্র গাড়িতে ওঠায়। গাড়ি চলতে শুরু করে নিফাজ সাহেবের বাড়ির উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে তাদের বাড়িতে যেতে ঘণ্টাখানিক সময় লাগবে। লন্ডন শহরটি গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণাংশে অবস্থিত। ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অংশে টেমস নদীর তীরে অবস্থিত। এই শহরে প্রায় 88 লক্ষ মানুষ বাস করে। এই শহরে বছরের অর্ধেক সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।
এখানে বাংলাদেশের চেয়ে শীতল আবহাওয়া বিরাজ করে। এর মধ্যে তারা গন্তব্যে পৌঁছে যায়। ইনায়া গাড়ি থেকে নেমে অবাক দৃষ্টিতে চারপাশ দেখতে থাকে। এ যেন সে একটা রাজপ্রাসাদে চলে এসেছে। নিফাত সাহেবের বাড়িটি আসলেই যেন এক রাজপ্রাসাদ। বিশাল আয়তন জুড়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়িটির ডান সাইডে বিশাল একক ফুলের বাগান। এর বিপরীত দিকে রয়েছে একটা সুইমিং পুল। সুইমিং পুলের পাশে নজর কাড়া একটা দোলনা আছে। আর বাড়িটির চারপাশে অনেকগুলো গার্ড গান হাতে দাঁড়ানো। ইনায়াকে এভাবে দেখে নিফাত সাহেব হালকা হেসে বললেন, ইনায়া আগে ভেতরে চলো, পরে বাড়ি ঘুরে দেখতে পারবে। ইনায়া এভাবে তাকিয়ে থাকার জন্য কিছুটা লজ্জা পেল। এরপর নিফাত সাহেবের পিছু পিছু বাড়িতে ঢুকতে লাগলো। বাড়িতে ঢোকার পর ইনায়া আরও বিস্মিত হয়ে গেল। বাড়িটির প্রতিটি কোণায় কোণায় আভিজাত্যের ছোঁয়া। বিশাল বড় ড্রয়িং রুম, সাথে অ্যাডজাস্ট করা ডাইনিং রুম। ড্রয়িং রুমে 2 সেট সোফা, 58 ইঞ্চি সুবিশাল একটা টিভি। ইনায়া কল্পনা করলো তাদের বাড়িটি বোধহয় এই বাড়ির শুধু একটা রুমের সমান হবে। ইনায়ার ভাবনায় ছেদ ঘটে নিফাত আহমেদের ডাকে। একজন মধ্যবয়স্ক নারীকে দেখে তিনি বললেন, না, ইনি হলেন তোমার আন্টি নিশাত আহমেদ। ইনায়া মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? নিশাত আহমেদ ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি ভারী মিষ্টি দেখতে। আমি তো তোমার মায়ের মতো, তাই না? আমাকে আন্টি ডাকা চলবে না, আমাকে তুমি মামুনি বলে ডাকো। আমার তো কোনো মেয়ে নেই, তুমি আমার মেয়েরই মতন। কি ডাকবে না আমায় মামুনি? ইনায়ার চোখে জল ভরে আসে। মাকে সে দেখেনি, মা কেমন হয় তার জানা নেই, কিন্তু নিশাত আহমেদের আদুরে কথায় মনে হচ্ছে সে তার মাকে দেখছে। তারা এত ধনী, কিন্তু তা নিয়ে তাদের মনে ছিটে ফোটা অহংকার নেই। ইনায়াকে তারা নিজের মেয়ের মতো আদর করছে। নিশাত আহমেদ ইনায়ার চোখে জল দেখে বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে মামনি, তুমি কাঁদছো কেন? আমার কথায় তুমি কিছু মনে করেছো? আন্টি, উফ সরি মামুনি, আমি কাঁদছি না, আসলে মাকে কখনো দেখিনি তো। আপনার মধ্যে যেন আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। চোখে জল কখন চলে এলো বুঝতেই পারিনি। এবার নিফাত আহমেদ বলে উঠলেন, নিশাত, ও জার্নি করে এলো আর তুমি ওকে দাঁড় করিয়ে কখন থেকে কথা বলে যাচ্ছ? যাও ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আসো। আর ও তো কোথাও চলে যাচ্ছে না, কথা বলবে অনেক সময় পাবে। যাও মা, মামনির সাথে ঘরে যাও। আচ্ছা আঙ্কেল। বাড়ি কি হলো? নিশাতকে মামুনি ডাকছো আর আমাকে আঙ্কেল ডেকে পর করে দিচ্ছ? এটা ঠিক না, আমাকে পাপা বলে ডাকবে, ঠিক আছে? জি। পাপাকে বলবে। জি পাপা। এবার ঠিক আছে। ইনায়া হেসে দিল। মানুষগুলো সত্যিই অসাধারণ। একদিনে কিভাবে তাকে আপন করে নিয়েছে। নিশাত আহমেদ এবার স্বামীর উদ্দেশ্যে খেকিয়ে উঠে বললেন, এতক্ষণ নাকি আমি ইনায়াকে দাঁড় করিয়ে রেখেছি, এখন নিজের বেলায় কি? এই বলে তিনি ইনায়ার হাত ধরে দোতলার একটি রুমে নিয়ে গেলেন। নিফাত আহমেদ তার স্ত্রীর যাওয়ার পানি চেয়ে হেসে দিলেন। ইনায়া শাওয়ার নিয়ে হালকা গোলাপি রঙের একটা 3 পিস পরে নেয়। এটা তার বাবা তাকে দিয়েছিল। ইনায়া ঘুরে ঘুরে তার জন্য বরাদ্দকৃত রুমটি দেখতে থাকে। রুমটিতে একটা বিশাল খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, একটা স্টাডি টেবিল, একটা ডিভান, দেয়ালে একটা টিভি আর একটা দেয়াল ঘড়ি রয়েছে। অদ্ভুত ব্যাপার হলো সবগুলো ফার্নিচার সাদা রঙের, এমনকি তাদের বাড়ির রঙও সাদা। হয়তোবা তাদের শুভ্র রং বেশি পছন্দের। ইনায়ার রুমটির সাথে একটা ওয়াশরুম রয়েছে। রুমের সাথে লাগোয়া একটা বেলকনি রয়েছে। অর্ধখোলা বেলকনিটা ইনায়ার বেশ মনে ধরেছে। সেখান থেকে বাগান দেখা যায়। সন্ধ্যা হয়ে গেছে। একজন সার্ভেন্ট এসে ইনায়াকে ডেকে যায়। নিশাত আহমেদ তাকে নাস্তা করার জন্য ডাকছে। ইনায়া নিচে এসে বসার ঘরে যায়। সেখানে একটা নতুন মুখের দেখা পায়। নিশাত আহমেদ ইনায়াকে দেখে বলেন, ইনায়া এসো, আমার পাশে বসো। এখনো কিছু মুখে দাওনি, একটু নাস্তা করে নাও। জি আচ্ছা। ইনায়া, ও হলো আমার ছোট ছেলে ইসাম আহমেদ। Hi, I am Isam Ahmed and you? হ্যালো, আই এম ইনায়া মেহবুব। Nice to meet you. I think we are same ager, so নাম ধরে বললে আশা করি মাইন্ড করবে না। না সমস্যা নেই। Okay, let's be friends. ইয়া স্যার। আচ্ছা ইনায়া, কিছু খেয়ে নাও, কথা পরে বলতে পারবে। ঠিক আছে মামুনি। ইনায়া নাস্তা করা শেষ হলে মামুনিকে বলে রুমে চলে যায়। তার মাথা ব্যথা করছে জার্নি করার ফলে। এখন তার একটা লম্বা ঘুমের প্রয়োজন। শোয়ার কিছুক্ষণ পরে সে ঘুমে তলিয়ে যায়। ঘুম থেকে জেগে ইনায়া দেখে অনেক রাত হয়ে গেছে। সে তো সন্ধ্যায় ঘুমিয়েছিল, প্রায় 4 ঘন্টা ঘুমিয়েছে সে। মাথা ব্যথাও এখন আর নেই। আড়মোড়া ভেঙে উঠে বসে সে। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বারান্দায় গিয়ে চন্দ্রবিলাস করলে মন্দ হয় না, তাই সে সেদিকে পা বাড়ায়। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে।
চাঁদের আলোয় চারদিক মুখরিত হয়ে আছে। বাগান থেকে ফুলের মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে, সাথে মৃদুমন্দ মিষ্টি বাতাস। বাহ, পরিবেশটা অনেক মায়াময়ী। ইনায়া পরিবেশটা দারুণভাবে উপভোগ করছে। মনটাও তার সাথে ফুরফুরে হয়ে গেছে। কিছু বিষাদময় স্মৃতিও এখন মনে হানা দিতে পারছে না। ইনায়া কিছুক্ষণ সেখানে থেকে রুমের দিকে পা বাড়ায়। সাথে সাথে ভয়ে অনেক জোরে চিৎকার দিতে উদ্যত হয়, কিন্তু তৎক্ষণাৎ একটা হাত তার মুখ চেপে ধরে। ইনায়া তো ভয়ে জান বেরিয়ে যাওয়ার উপক্রম। শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ছোটাছুটি করার পর একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে ওঠে। এই মেয়ে, এমন করছো কেন? একটু শান্ত হও, আমি তোমার মুখ ছেড়ে দেবো। ইনায়া এমন গম্ভীর গলার স্বর শুনে কিছুটা থমকে যায়। পুরুষটিও এবার আস্তে আস্তে তার হাতের বাঁধন আলগা করে আনে। ইনায়া কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে আপনি? আর আমার রুমে কি করছেন? বাহ, চমৎকার! আমার বাড়িতে থেকে আমাকেই জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি। আপনার বাড়ি মানে? এটা তো পাপার মানে নিফাত আহমেদের বাড়ি। তার ছেলে তো ইসাম আহমেদ। আপনি কে? আগে আমি তার ভাইয়া, মানে ইসামের বড় ভাই। বাই দ্য ওয়ে, তুমি কে? ইনায়া পুরুষটির কথা শুনে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। ও মনে করেছিল এই বাড়ির একমাত্র ছেলে ইসাম। তার যে কোনো ভাই আছে এটা ইনায়ের জানা ছিল না। আমি ইনায়া মেহবুব, এ বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকছি। আজকে এসেছি। পুরুষটি কিছু না বলে তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করে। ইনাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জীবনে কোনো পুরুষ তার এত কাছে দাঁড়িয়ে তার সাথে কথা বলছিল, এই ভেবে তার দম আটকে যাচ্ছিল। মিনিট পাঁচেক পর একজন সার্ভেন্ট এসে তাকে ডিনারের জন্য ডেকে নিয়ে যায়। ইনায়া মাথায় ঘোমটা টেনে ডাইনিংয়ে যেতে পা বাড়ায়। সেখানে নতুন একজন পুরুষকে দেখতে পায়। ইনিই বোধহয় ইসামের বড় ভাই। তখন অন্ধকারে তার মুখ ইনায়া দেখতে পায়নি। ইনায়া কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে থাকে। ডাইনিং টেবিলে বসা সুদর্শন পুরুষটিকে তার চেনা চেনা লাগছে। ফর্সা গায়ের রং, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, বলিষ্ঠ দেহ, লালচে খয়েরি ঠোঁটের পুরুষটিকে মনে হচ্ছে সে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। তার ভাবনার ছেদ ঘটে ইসামের কণ্ঠে। হে ইনায়া, ওখানে দাঁড়িয়ে কি করছো? এসো, খেতে এসো। কি লম্বা ঘুম দিলে ওরে বাবা, আমি তো ভেবেছি আজকে আর উঠবেই না। ইনায়া কিছুটা ইতস্তত করে গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যায়। সেখানে বসা পুরুষটির জন্য তার অনেক অস্বস্তি লাগছে। নিশাদ আহমেদ ইনায়াকে তার পাশের চেয়ারে বসিয়ে দিয়ে বলেন, মামুনি, ও হলো ইসবা আহমেদ, আমার বড় ছেলে। আর আরেকটি পরিচয় হলো। বাকি কথা শেষ করার আগেই ইসবা বলে ওঠে, মা, তুমি তো জানো আমি খাওয়ার সময় কথা বলা পছন্দ করি না। ব্যাস, পুরো রুমটিতে নিস্তব্ধতা ভর করলো। ইনায়া বিড়বিড় করে বলল, আসছে, আমি খাওয়ার সময় কথা বলা পছন্দ করি না। ইসবা আবার বলে ওঠে, আমি সবাইকে চুপ করতে বলেছি, আর কেউ যেন বসে বসে বিড়বিড় না করে। খোঁজাটা ইনায়া বুঝতে পারে তাকে উদ্দেশ্য করেই লোকটা এই কথাটা বলেছে। বজ্জাত লোক, আমাকে বকা দিচ্ছে ভেবেই ইনায়া সবার আড়ালে একটা ভেঙচি কাটে। সবাই তাকে লক্ষ্য না করলেও ইসবা ঠিকই তা লক্ষ্য করে। পরক্ষণে ইনায়াকে চোখ রাঙানি দেয়। ইনায়া থতমত খেয়ে চুপচাপ খাবার শেষ করে। নিশাদ আহমেদ আর নিফাজ আহমেদ ঘুমোতে চলে গেছেন। ইসামও তার ঘরে চলে গেছে। ইসবা সোফায় বসে বসে ফোন স্ক্রল করছে। এদিকে ইনায়া অনেকক্ষণ ঘুমানোর ফলে তার ঘুম আসছে না। কতক্ষণ বসার ঘরে পায়চারি করে লোকটার তাতে কোনো হেলদোল নেই। সে এক মনে ফোনের দিকে তাকিয়ে আছে। তার ভাব দেখে ইনার বিরক্ত লাগছে, তাই ইনা তার রুমে চলে আসে। তারপর রুমে এসে ইনায়া বারান্দার দিকে পা বাড়ায়। বাইরের পরিবেশটা ভালোই মনে ধরেছে তার। কাল গিয়ে বাগানে ঘুরে আসবে। ঘুম তো তার আসছে না। রাত জেগে চন্দ্রবিলাস করা যায়। এই মুহূর্তে এক কাপ কফি হলে ভালো হতো, কিন্তু কফি কই পাবে? সে তো রান্নাঘরে কোথায় কি আছে জানে না। ভাবতে আবার মনটা ভার হয়ে গেল। এভাবে কখন যে চোখ লেগে যায় ইনায়া বুঝতে পারে না। সকালের মিষ্টি রোদ গায়ে পড়তেই ইনায় ঘুমের ব্যাঘাত ঘটে। পিটপিট করে তাকিয়ে নিজেকে বারান্দায় আবিষ্কার করে। তার মানে সে সারা রাত বারান্দাতেই ছিল। দোলনায় হেলান দেওয়াতে ঘাড়েও ব্যথা পাচ্ছে। নিজেকে বকতে বকতে রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে নিশাদ আহমেদকে রান্নাঘরে দেখতে পায়। তারপর সেদিকেই যায়। মামুনি, কি রান্না করছো? আরে ইনায়া যে, ঘুম কেমন হলো? আমি পরোটার সবজি তৈরি করছি। ঘুম ভালোই হয়েছে, কিন্তু ঘাড়ে একটু ব্যথা হচ্ছে। ও মা, সেটা কি করে হলো? বেশি ব্যথা হচ্ছে? নিশাদ আহমেদের অস্থিরতা দেখে ইনায়ার অনেক ভালো লাগছে। অন্তত কেউ তো আছে যে তার জন্য ব্যতিব্যস্ত হচ্ছে। তুমি ব্যস্ত হচ্ছ কেন মামুনি? আমার বেশি ব্যথা হচ্ছে না। আচ্ছা, নাস্তা করে ওষুধ খেয়ে নিও, ব্যথা থাকবে না আর। ঠিক আছে। আচ্ছা, স্যান্ডউইচ কার জন্য করছো মামুনি? আর বলো না, ইসবাটা একদমই বাঙালি খাবার খেতে চায় না।
ওর জন্যই বানিয়েছি। আসছে ইংরেজের বংশধর, বাঙালি খাবার খেতে চায় না। মামুনি, আমি তোমাকে হেল্প করি? না না, সার্ভেন্ট আছে, ওরাই করবে, তোমাকে কষ্ট করতে হবে না। না, আমার কষ্ট হবে না, আমার ভালোই লাগে রান্না করতে। আচ্ছা, আজকে তুমি অসুস্থ, পরে হেল্প করতে পারবে। ঠিক আছে, তাহলে বলো এখন কি করব? আচ্ছা যাও, ইসামকে ডেকে দিয়ে এসো। সারাদিন খালি ঘুম আর ঘোরাঘুরি, কাজের বেলায় নেই। বড় ভাইকে দেখে শিখতে পারে না। ইসবাত ডিসিপ্লিন মেনটেন করে চলে। ওকে, ইসামের রুম কোনটা? দোতলায় কর্নারেরটা। ইনায়া গুটি গুটি পায়ে ইসামের রুমের কাছে যায়। দরজার কাছে গিয়ে জোরে জোরে ফোনে গান চালু করে দেয়। বাস, ইসামের ঘুমের একেবারে দফা রফা হয়ে গেল। বিরক্ত হয়ে দরজা খুলতে যায়, কিন্তু ইনায়া ততক্ষণে সেখান থেকে পগার পার। দরজা খুলে ইসাম কাউকে পায় না। এবার সে কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, যে আমার ঘুম ভেঙে দিয়েছে তাকে যেন আজ ভূতে ধরে নিয়ে যায়। আমার এত স্বাদের ঘুম। ইনায়া তো নিচে গিয়ে হাসতে হাসতে মামুনিকে বলে, আজ তোমার ছেলের ঘুমের 12টা বাজিয়ে দিয়ে এসেছি। বেচারার মুখটা দেখার মতো হয়েছিল। নিশাদ আহমেদ ইনায়ের গাল টেনে দিয়ে বলে, একদম ঠিক করেছো, সবসময় আমাকে জ্বালিয়ে মারে, এবার বুঝো কেউ জ্বালালে কেমন লাগে। ইসাম ততক্ষণে সেখানে এসে হাজির। মুখ ফুলিয়ে বলে ওঠে, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। মা, তোমার ছেলের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে এই জীবন রেখে আমি কি করব? নিশাদ আহমেদ বিরক্ত হয়ে বলে ওঠেন, এই তো শুরু হয়ে গেল ওর মেলোড্রামা। মা, আমার ইমোশনকে তুমি মেলোড্রামা বললে? যা, তোমার সাথে কথা নেই। ইসামের মেলোড্রামার মাঝে সেখানে ইসবার আগমন ঘটে। সে এতক্ষণ জগিংয়ে ছিল, পরনে একটা জ্যাকেট আর ব্ল্যাক ডেনিম প্যান্ট, চুলগুলো কপালে লেপ্টে আছে। এই সেই ইসলামের কান টেনে ধরে মাকে উদ্দেশ্য করে বলে, তোমার এই বাদর ছেলেকে একটু ডিসিপ্লিন শেখাতে পারো না? দিন দিন বাউন্ডুলে হয়ে যাচ্ছে। আমি খবর নিয়ে দেখেছি ও ভার্সিটিতে মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়। ইসাম তৎক্ষণাৎ প্রতিবাদের স্বরে বলে ওঠে, নেহি, এই অপবাদ মেনে নেওয়া যায় না। আমি তো শুধু মেয়েগুলোর কোনো অসুবিধা হচ্ছে কিনা তার খোঁজ খবর নিতাম, তাই বলে তুমি আমাকে ফ্লার্টবাজ বানিয়ে দিলে ভাইয়া। তোর ড্রামা নিজের কাছে রাখ। নেক্সট টাইম আমার কাছে তোর নামে কোনো কমপ্লেন আসলে তোর হাত খরচ বন্ধ হয়ে যাবে, অ্যান্ড আই মিন ইট। ইসাম এবার কাঁদো কাঁদো স্বরে বলে ওঠে, প্লিজ ভাইয়া, এমন করো না। তুমি না আমার কিউট ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর মেয়েদেরকে ডিস্টার্ব করবো না, তবে একটা শর্ত আছে, আমাকে নতুন একটা ল্যাপটপ কিনে দিতে হবে। ওকে, এখন কথা বাড়াতে ভালো লাগছে না, আমি অনেক টায়ার্ড। নেক্সট উইকে ল্যাপটপ পেয়ে যাবি। ইসাম খুশিতে লাফিয়ে উঠল। এবার সে ল্যাপটপে নতুন ভিডিও গেম খেলবে। ইনা এতক্ষণ ইসবার খুনসুটি উপভোগ করছিল। ইসামের হঠাৎ লাফিয়ে ওঠাতে কিছুটা চমকে ওঠে। সত্যি এই পরিবারটা তার অনেক ভালো লেগেছে। এবার নিশাদ আহমেদ ইনায়াকে বলেন, ইনায়া, চলো নাস্তা করে নাও, তোমার পাপারও অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণ বাগানে বসে কি করছে কে জানে। নিফাজ আহমেদ তখনই ঘরে ঢোকে। তার হাতে একটা কাঁচি আর কিছু সবজি। বাগানে সবজিগুলো তারা চাষ করেছে। সবজিগুলো রান্নাঘরে রেখে সে নিশাদ আহমেদকে বলেন, বললে নিশাদ, আমার আর এখন বিজনেস সামলাতে ভালো লাগে না। তোমার বড় ছেলেকে বলতে পারো না তার প্রফেশনের পাশাপাশি আমাকেও একটু বিজনেসে সাহায্য করতে? একা একা সামলাতে অনেক কষ্টদায়ক। বয়স তো আর কম হলো না, তাই না? ইসবা নিজে আস্তে আস্তে বলে, বাবা, আমি নেক্সট মান্থ থেকে তোমাকে হেল্প করার চেষ্টা করব। এই কয়েকটা দিন আমার কাজের অনেক প্রেশার আছে। নিফাজ আহমেদ বলেন, যাক, অবশেষে এই বুড়ো কথা তবে ভাবার সময় হল তোমার। আমি তো ভাবছিলাম আমার কথা বোধহয় তুমি ভুলেই গেছো। বাবা, তুমি তো জানো আমার প্রফেশন কি, অনেক প্রেশার পড়ে এই কাজে, নিজের জন্য বেশি সময় বের করতে পারি না। এর মধ্যে আবার তোমাকে হেল্প করা চারটেখানে কথা নয়, তবুও আমি হেল্প করার চেষ্টা করব। এটা কি যথেষ্ট হবে না? ঠিক আছে। আচ্ছা, এসো নাস্তা করে নাও। করছি। ইনায়া নিশাদ আহমেদের পাশে একটা চেয়ারে চুপচাপ নাস্তা করছিল। নিফাজ আহমেদের ডাকে সেদিকে তাকায়। না, তুমি কালকে রেডি থেকো। ভার্সিটির ফর্মালিটি শেষ করে কাল তোমাকে ভর্তি করে দেবো। কাগজপত্র সব গুছিয়ে রেখো, ঠিক আছে? জি পাপা। ইয়াসামকে বলে দেবো তোমাকে আশেপাশে ঘুরতে নিয়ে আনতে। নিশ্চয়ই বোর ফিল করছো। না না পাপা, তেমন কিছু না, আমি বোর ফিল করছি না। আচ্ছা, তবু বাড়ি থেকে ঘুরে আসলে পথঘাট কিছুটা চিনতে পারবে, মনটাও ফ্রেশ হবে। ওকে পাপা। বিকেলে ইনায়া আর ইসাম বাইরে ঘুরতে আসে। ইনায়া এখানে নতুন নতুন মানুষজন আবিষ্কার করছে। রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশ একদম পরিপাটি, সবকিছু যেন এক নিয়ম শৃঙ্খলে আবদ্ধ।
ইনায়া আর ইসাম ঘুরতে ঘুরতে একটা পার্কে চলে আসে। পার্কের পরিবেশটা বেশ মোহনীয়। এর সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করতে বাধ্য। চারদিকে সবুজের সমারোহ, সাথে রয়েছে নানা রকম ফুলের ছড়াছড়ি আর তাদের মিষ্টি সুবাস। মৃদুমন্দ বাতাসের সাথে রয়েছে পাখিদের মধুর কলকাকলি। পরিবেশটা ইনায়াকে সতেজতার চাদরে যেন মোহাবিষ্ট করছে। নানা রকম মানুষ পার্কটিতে রয়েছে, কেউ বেঞ্চিতে বসে পরিবেশ উপভোগ করছে, কেউ বা নিজের প্রিয় মানুষের সাথে গল্পে আচ্ছন্ন। কিছু বাচ্চা আনমনে খেলে চলেছে। ইনায়ার ভাবনার ছেদ ঘটে ইসামের ডাকে। পার্কটা কি বেশি ভালো লাগছে? অনেক। তোমার পাশে যে কেউ আছে সেটা কি ভুলে গেছো? আমি নারী মানুষ হয়ে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, পার্কটা কি আমার চেয়েও সুন্দর? ইসামের কথা ইনায়া হাসি দিয়ে বলে, ইসাম, আমার সাথে একদম ফ্লার্টিং চলবে না। আমি কিন্তু বাঙালি নারী। বাঙালি নারী এসবে পটে না। তোমাকে দেখেই বুঝছি তুমি অন্যরকম একটা মেয়ে। না হলে অন্য মেয়েরা তো ভাইয়াকে দেখে হুমড়ি খেয়ে পড়ে, সেখানে তুমি তার দিকে ফিরেও চাও না। ভাইয়ার কথা বলছি বলে মনে করো না, শুধু সেই হ্যান্ডসাম। আই অ্যাম অলসো হ্যান্ডসাম, ইউ নো। কি দেখে মেয়েরা তোমার ভাইয়ের উপর হুমড়ি খেয়ে পড়ে আমি জানি না। মেয়েগুলোর রুচি এত খারাপ, তোমার ভাইয়াকে দেখতে ভালো না, নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে। তোমার চোখ অন্ধ, তাই দেখেও দেখতে পাও না। হঠাৎ অন্য কারো কণ্ঠ শুনে ইনায়া ভরকে যায়। পেছনে তাকিয়ে দেখতে পায় স্বয়ং ইসবা সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখে মাস্ক, মাথায় ক্যাপ, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। ইনায়া খানিকটা ভয় পেয়ে যায়। ভয়ার্ত চোখে তাকিয়ে বলে, আপনি এখানে? ও, আমি এখানে না থাকলে তো আমার নামে আরও গুণগান করতে, তাই না? এখানে না আসলে তো জানতেই পারতাম না আমার সম্বন্ধে তুমি এসব ধারণা পোষণ করো। না মানে আসলে নো মোর ওয়ার্ডস। আর ইসাম, রাত হয়ে যাচ্ছে, ওকে বাসায় পৌঁছে দিয়ে আয়। ওকে ভাইয়া। ইসাম, তোমার ভাইয়া যে এখানে এসেছে তা আমাকে বলনি কেন? আরে আমি নিজেই তো দেখিনি ও কখন এসেছে। ওর তো এখন স্টুডিওতে থাকার কথা ছিল। কিসের স্টুডিও? আরে তুমি জানো না ভাইয়া কি করে? না তো, কি করে? ভাইয়া পুরো কথা শেষ করার আগে ইসামের ফোনে কেউ কল দেয়। ও ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে। ইনায়াও আর জিজ্ঞেস করেনি, ওরা তো আগ্রহ নেই। রাতে ইনায়া ভার্সিটির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি রেডি করে রাখে। নতুন ভার্সিটিতে কিভাবে মানিয়ে নিবে তা একটু চিন্তার বিষয়। সব অচেনা মানুষের ভিড়ে সে আবার হারিয়ে যাবে না তো। ইনায়া, অনেক রাত হয়ে গেছে, কিছু খেয়ে নাও। বলতে বলতে নিশাত আহমেদ ইনায়ার রুমে প্রবেশ করে। এই তো মামুনি, আমার কাজ শেষ। আমি এক্ষুনি যেতাম, তুমি কষ্ট করে আসতে গেলে কেন? এখানে কষ্টের কি আছে? এই প্যাকেটটা রাখো। না করতে পারবে না, আমরা ভালোবাসা দিচ্ছি। কি রাখবে না? মামুনি, এটা কেন করতে গেলে? ঠিক আছে, এখনই নিচ্ছি, আর কিন্তু এমন করবে না। তুমি আমাকে নামেই মামুনি ডাকো, মন থেকে ডাকো না। আমরা ভালোবেসে দেব, তুমি বারণ করো কেন? তুমি কষ্ট পেয়েছো? বিশ্বাস করো, আমি এভাবে বলতে চাইনি। তুমি প্লিজ মন খারাপ করো না। আচ্ছা বাদ দাও, তাড়াতাড়ি খেতে আসো, আমি খাবার রেডি করছি। ওকে, আসছি। খাবার খেয়ে রুমে এসেই না মামুনির দেয়া প্যাকেটটা খুলে দেখতে পায় সেখানে নীল রঙের অনেক সুন্দর একটা 3 পিস, সাথে ম্যাচিং করা হিজাব। বোঝাই যাচ্ছে অনেক দামি হবে। সে লাস্ট কবে এভাবে গিফট পেয়েছিল তার মনে নেই। বাবাই তাকে গিফট দিত। বাবা মারা যাওয়ার পর কেউ তাকে ভালোবেসে কিছুই দেয়নি। ইনায়ার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। এই পরিবারের মানুষগুলো তাকে বড্ড আপন করে নিয়েছে। পরদিন ইনায়া ফজরের নামাজ আদায়ের পর আর ঘুমায় না, কারণ তাকে যে ভার্সিটিতে যেতে হবে। ভেতরে ভেতরে তার অস্থিরতা কাজ করছে। কতক্ষণ পায়চারি করে ফোন হাতে নেয়। আফজাল স্যারকে আসার পর আর কল দেওয়া হয়নি। ইস, মানুষটা তার জন্য এত কিছু করলো, আর সে এখনও তার কোনো খবর নেয়নি। এটা একদমই উচিত হয়নি। নিজে নিজে আফসোস করে ইনায়া স্যারকে কল দেয়। বাংলাদেশের সময় ইংল্যান্ড থেকে 6 ঘন্টা আগানো। ইংল্যান্ড এখন সকাল 7টা, তার মানে বাংলাদেশে এখন দুপুর 1টা। 2বার রিং হওয়ার পর আফজাল আহমেদ কল ধরেন। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি ইনায়া। ওহো, ইনায়া, কেমন আছো? ওখানে সব কিছু ঠিকঠাক তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখানে সবাই যেভাবে আমার যত্ন করছে, ঠিক না থেকে পারি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিফাজের কাছ থেকে তোমার খবর নিয়েছিলাম। তা আজ তো ভার্সিটিতে যাচ্ছ, একদম নার্ভাস হবে না, সব কিছু ঠিকঠাক হবে। তোমার বাবার ইচ্ছা পূরণ করতে হবে তো নাকি? জি স্যার, দোয়া করবেন আমার জন্য। আমার দোয়া সব সময় তোমার জন্য থাকে মামুনি। আচ্ছা, আমার কিছু কাজ পড়ে গেছে, পরে কথা বলবো, ঠিক আছে? সাবধানে যেও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনায়া রেডি হয়ে নিচে নামে। নিফাস আহমেদ তাকে ভার্সিটি নিয়ে যাবে। এখান থেকে ভার্সিটির দূরত্ব আধা ঘন্টার।
সবাই নাস্তা করছে, শুধু ইসাম বাদে। সে এখনো ঘুম থেকে ওঠেনি। ইনায়া নিশাত আহমেদের পাশের চেয়ারে বসে পড়ে। নিশাত আহমেদ ইনায়াকে দেখে মিষ্টি হেসে বলে ওঠেন, বাহ ইনায়া, তোমাকে তো ভারী মিষ্টি লাগছে। আসতে এত দেরি হলো কেন? মায়ের কথা শুনে ইসবা সেদিকে তাকায়। আসলেই মেয়েটাকে অনেক মিষ্টি দেখতে লাগছে, যেন এক মায়াপরী তার সামনে বসে আছে। ইনায়ার কণ্ঠ পেয়ে ইসবা তার দৃষ্টি নামিয়ে ফেলে। সে এতক্ষণ কোনো মেয়ের দিকে তাকিয়েছিল, তার জন্য মনে মনে নিজেকে শাসায়। আসলে মামুনি, আফজাল স্যারের সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা। এবার নিফাত আহমেদ বললেন, ইনা তো ইসামের ভার্সিটিতেই স্কলারশিপ পেয়েছে। ইমামকে বলো যেন ইয়ানার খেয়াল রাখে। তোমার ছেলে এখন পরে পরে ঘুমাচ্ছে, সে নাকি কয়েকদিনের জন্য ট্যুরে যাবে। ইসবা বিরক্তির স্বরে বলে ওঠে, খালি ট্যুর ট্যুর করলে হবে নাকি? পড়াশোনা তো কোনো খবর নেই। এবার সত্যই ওর একটা ব্যবস্থা নিতে হবে। বাবার অফিসে ঢুকিয়ে দাও, কাজও বুঝে নিতে পারবে, ট্যুরের ভূতও মাথা থেকে নামবে, আর সাথে পড়াশোনাও হবে। আচ্ছা, দেখা যাক। বলে নিফাত আহমেদ ইনায়াকে তাড়া দিয়ে গাড়ি বের করতে যান। ইনায়া ও মামুনির থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ভার্সিটির সকল ভর্তির কার্যক্রম শেষ করে ইনায়াকে ক্লাস দেখিয়ে দিয়ে নিফাত আহমেদ অফিসের উদ্দেশ্যে চলে যান। ভার্সিটি ছুটি হলে ড্রাইভার এসে ইনায়াকে বাড়ি নিয়ে যাবে। ইনায়া ক্লাসে যাওয়ার পর দেখতে পায় সব স্টুডেন্টই এখানকার, অর্থাৎ ইংল্যান্ডের। ইনায়ার ভীষণ একা একা লাগছিল, অস্বস্তি যেন তাকে ঘিরে ধরেছে। এমন সময় জিন্স আর লং শার্ট পরা একটা মেয়ে ইনায়ার পাশে বসে। মেয়েটা দেখতে একদম ধবধবে ফর্সা, চুলগুলো কাঁচ সমান ব্রাউন কালার করে রাখা। ইনায়া এখন মেয়েটিকে পর্যবেক্ষণ করছিল। তখন মেয়েটি বলে ওঠে, Hey, I'm Ina Ibnat, and you? হ্যালো, আই এম ইনায়া মেহবুব। Nice to meet you, new student. ইয়েস। You know about Bangladesh? ইনায়া হেসে দেয়। এনা তাকে বাংলাদেশ সম্পর্কে জানে কিনা জিজ্ঞেস করছে, অথচ ইনায়া তো বাংলাদেশ থেকে এসেছে। তবে একটু অবাক হয় হঠাৎ এ প্রশ্নে। তারপর জবাব দেয়, অ্যানা, আই এম ফ্রম বাংলাদেশ। এনা এবার এক্সাইটেড হয়ে বলে, তুমি বাংলাদেশি? আমার দাদু বাড়ি বাংলাদেশে, আমিও বাঙালি। যাক, এতদিনে নিজের দেশে কাউকে পেলাম। ইনায়ার এখন আর খারাপ লাগছে না, একটা সঙ্গী পেয়েছে সে। অ্যানা আবার বলে ওঠে, ফ্রেন্ড হতে পারি? অবশ্যই। বলে ইনায়া হাত বাড়িয়ে দেয়। অ্যানাও হাসি মুখে হাত মেলায়। অল্প সময়ের মধ্যে অ্যানা আর ইনায়ার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। দুজনে বসে বসে গল্প জুড়ে দেয়। অবশ্য অ্যানাই বেশি কথা বলছে। ইনায়া মাঝে মাঝে তাল মেলাচ্ছে। অ্যানা প্রচুর কথা বলতে পারে, তার ভালো লাগা খারাপ লাগা সবই ইনায়ার নিকট তুলে ধরছে। এই যেমন সে প্রচুর কথা বলতে ভালোবাসে, ছোট থেকে এদেশে আছে, কিন্তু বাংলাদেশের সৌন্দর্য তাকে আকৃষ্ট করে। সে ঝাল একদমই পছন্দ করে না, আবার ঝালের মতো একটা ছেলেকে পছন্দ করে না। আইসক্রিম তার অনেক প্রিয়, তার সাথে লাচ্ছি। ইনায়া এবার মাথা ঘুরে উঠছে। অ্যানা অনেক বেশি কথা বলে, কিন্তু তার তো থামার কোনো নামই নেই। বাধ্য হয়ে ইনায়া হিজাব ঠিক করার কথা বলে ইনাকে টেনে বাইরে নিয়ে যায়। এবার ইনায়াকে পুরো ভার্সিটি ঘুরে দেখায়। ভার্সিটিটা সুবিশাল জায়গা নিয়ে অবস্থান করছে। চারদিকে সবুজের সমারোহ। ভার্সিটির পেছনের দিকটা ঘন জঙ্গলে আবৃত, অনেকটা গা ছমছম পরিবেশ। পুরো ভার্সিটি চক্কর দেওয়ার পর দুজনে ক্যান্টিনের দিকে পা বাড়ায়। এতক্ষণ ঘোরাঘুরির কারণে দুজনের গলায় শুকিয়ে গেছে, এখন কিছু খেয়ে গলা ভেজাতে হবে। অ্যানা একটা ছেলেকে ডাক দেয় খাবার অর্ডার দেওয়ার জন্য। অ্যানা লাচ্ছি আর চিপস অর্ডার দেয় দুজনের জন্য। এমন সময় সেখানে দুজন ছেলে আর একজন মেয়ে উপস্থিত হয়। অ্যানা তাদের দেখে হাসি মুখে দাঁড়িয়ে যায়। এনায়া প্রশ্নসূচক দৃষ্টিতে অ্যানার দিকে তাকায়। অ্যানা তাদের সাথে ইনায়াকে পরিচয় করে দেয়। ও হলো ইনায়া, আমার নতুন ফ্রেন্ড। বাংলাদেশ থেকে স্কলারশিপে এখানে ভর্তি হয়েছে, আজকেই প্রথম এসেছে। আর ইনায়া, ওরা হলো অ্যালেক্স, আর্থার আর লিসা, আমার ফ্রেন্ড সার্কেল। ইনায়া ভালো করে তাদের দিকে তাকায়। অ্যালেক্স আর আর্থার লম্বা প্রায় একই, 6 ফুট হবে। অ্যালেক্স ফর্সা সুঠাম দেহের অধিকারী, আর আর্থার উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন একজন পুরুষ। লিসা ধবধবে ফর্সার মধ্যে গোলুমুলু দেখতে, লম্বা ইনায়ার মতোই হবে। ইনায়ার ভাবনার মাঝে অ্যালেক্স, আর্থার আর লিসা একসাথে বলে ওঠে, হাই ইনায়া, আমরা কি বন্ধু হতে পারি? ইনায়া মুচকি এসে জবাব দেয়, অবশ্যই, কেন নয়। ইনায়া আবার উৎফুল্ল হয়ে বলে, আজ থেকে তাহলে আমরা 5 জন, মানে পঞ্চপাণ্ডব, কি তাই তো? এবার বাকিরা বলে ওঠে, হ্যাঁ তাই। দুপুর 2টায় ড্রাইভার ইনায়াকে নিতে আসে। ইনায়া হাসি মুখে বন্ধুদের বিদায় জানিয়ে গাড়ির দিকে এগোয়। অ্যালেক্সও তার পিছু পিছু যায়। ইনায়া অ্যালেক্সকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলবে? অ্যালেক্স মাথা চুলকে দিয়ে বলে, তোমাকে একটু এগিয়ে দিতে আসলাম আর কি। ও আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। অ্যালেক্স মুচকি হাসি দিয়ে বলে, বাই, সি ইউ সুন। বাড়ি পৌঁছে ইনায়া শাওয়ার নিয়ে নামাজ আদায় করে, তারপর নিচে নেমে আসে। ইসবার নিফাত আহমেদ দুপুরে বাড়িতে খান না, তারা কাজের জন্য এই সময় বাড়িতে আসার সময় পায় না। ইসামও আজ বাড়িতে নেই, সে ট্যুরে চলে গেছে। বাকি আছে নিশাত আহমেদ আর ইনায়া। নিশাত আহমেদ ইনায়াকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। নিশাত আহমেদ ইনায়াকে জিজ্ঞেস করেন, তা মামুনি,
আজকে কেমন কাটলো ভার্সিটিতে? কোনো সমস্যা হয়নি তো? না মামুনি, কোনো সমস্যা হয়নি। আমার কিছু ফ্রেন্ডস হয়েছে আজ। তাহলে তো ভালোই হয়েছে। তবে বুঝে শুনে চলো, বলা তো যায় না কার মনে কি আছে। তুমি চিন্তা করো না। চিন্তা করো না বললেই তো হয় না, সন্তানদের জন্য মায়ের সবসময় চিন্তা হয়। নিশাদ আহমেদের কথা ইনার চোখে কোণে অশ্রু জমে। মাত্র দুদিনের পরিচয় নিশাদ আহমেদ তাকে কত আপন করে নিয়েছে। সত্যি দুনিয়াতে এখনো ভালো মনের মানুষ বেঁচে আছে। রাতে ইনায়া ছাদে আসে চন্দ্রবিলাস করতে। এই বাড়ির ছাদটা অনেক বড়, অনেক ফুলের গাছও আছে এখানে, আর শোভা বাড়াচ্ছে। ইনায়া ঘুরে ঘুরে পুরো ছাদ দেখছে আর গুনগুনিয়ে গান গাচ্ছে। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ইসবা ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই ছাদের দিকে পা বাড়ায় যদি একটু নেটওয়ার্ক পাওয়া যায়। সিঁড়ি দিয়ে আসার সময় মধুর কণ্ঠে গাওয়া একটা গান তার কানে ভেসে আসে। কণ্ঠটি তাকে মুগ্ধ করেছে। ধীরে ধীরে ছাদে প্রবেশ করে সেখানে একটা নারী অবয়ব দেখতে পায় যে গানটি গাইছে। কিছুক্ষণ চেয়ে থাকার পর বুঝতে পারে মধুর কণ্ঠের অধিকারিণী আর কেউ নয়, সে হলো ইনায়া। ইসবার ফোনের অপর প্রান্তে কেউ হ্যালো হ্যালো করে যাচ্ছে। সেদিকে ইসবার ধ্যান নেই, সে তো ইনায়াকে দেখতেই ব্যস্ত। মেয়েটা দেখতে যেমন মিষ্টি, গানের গলাও তেমন মিষ্টি। হঠাৎ ইনায়া পেছনে ফিরে একটা ছায়াকে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করতে নেয়, কিন্তু তার আগে ইসবা তার মুখ চেপে ধরে। তারপর বিরক্তির স্বরে বলে, এই মেয়ে, সবসময় এত চিৎকার করতে যাও কেন? এতই যখন ভয় পাও তবে এত রাতে ছাদে এসেছো কেন? আরেকটু হলে আমার কানের 12টা বাজতো। ইসবার কথা ইনায়ার প্রচণ্ড রাগ হচ্ছে। লোকটা সবসময় তাকে কথা শোনায়, আর এভাবে কেউ পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকলে ইনায়া কেন, যে কেউই ভয় পাবে। ইনায়ার চিৎকার দিতে যাওয়ার ব্যাপারটা তো স্বাভাবিকই। ইনায়ার ভাবনার মাঝে ইসবা আবার বলে ওঠে, শুনো মেয়ে, এখানে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ঘরে যাও। ইনায়া রেগে গিয়ে বলে, দেখুন। ইনায়াকে কথা শেষ করতে না দিয়ে ইসবা বলে, না, এখন কিছু দেখার মুড নেই, মুড হলে জানাবো। ইনায়ার আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে আসে। ইনায়া যাওয়ার পর ইসবা হাহা করে হেসে দেয়। মেয়েটাকে জ্বালাতে তার বড্ড ভালো লাগে। ইনায়ার আগে চুলগুলো টেনে ধরে। লোকটা তাকে কি পেয়েছে, সবসময় তার পিছে লেগে থাকে। দেখতে যতই ভালো হোক না কেন, ভেতরে ভেতরে একটা বজ্জাতের হাড্ডি। আচ্ছা, এই লোকটা কি কাজ করে? যতবারই কেউ তার কাজ সম্পর্কে বলতে যায় ততবারই কোনো না কোনোভাবে তাকে বাধা পড়ে। যাকগে, এত কিছু জেনে আমার কাজ নেই। লোকটা চুরি করুক আর ডাকাতি করুক, তাতে আমার কি? কথাগুলো বিড়বিড় করতে করতে ইনায়া ঘুমের রাজ্যে তলিয়ে যায়। ইসবা ইসামের ফোনে বারবার কল দিয়ে যাচ্ছে, কিন্তু অপর প্রান্তে ফোন রিসিভ করার কোনো খবর নেই। বিরক্তিতে ইসবার কপাল কুঁচকে গেছে। এই ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই। ফোনটায় যে কোনো গুরুত্বপূর্ণ কল আসতে পারে, সেটা কি সে জানে না? এখন ইসামকে সামনে পেলে ইসবা যে তার কি হাল করতো কে জানে। এদিকে ইসাম বন্ধুদের সাথে সারাদিন ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। পাশেই তার ফোনের আলো একবার জ্বলছে তো একবার নিচ্ছে। আসলে ইসামের একটা গার্লফ্রেন্ড তাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছিল, তাই সে ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। ইসবা যে তাকে বারংবার ফোন দিচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ইসাম আড়মোড়া ভেঙে ফোন হাতে নিয়ে রেখে সেখানে 30টা মিসড কল। আর কলদাতার নাম দেখে তার আত্মা শুকিয়ে যায়। এই রে, কেলো করেছে। ভাইয়া আজ তাকে আস্ত রাখবে না, সব দোষ এমিলির। ও যদি কাল এভাবে ডিস্টার্ব না করতো তাহলে ফোনও সাইলেন্ট করতো না, আর তার ভাইয়ার কাজের কথা ভুলে যেত না। এবার কি করবে? আর ভাইয়া যে কাজ দিয়েছে তা তো 1 ঘন্টার ভিতর কমপ্লিটও করতে পারবে না। ইসামের হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। তারপর ভয়ে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে ইসবার নাম্বারে ডায়াল করে। 2বার রিং হওয়ার পর কল রিসিভ হয়। ইসাম নিজের কানকে প্রস্তুত করে নেয়। এখন তার কানের উপর দিয়ে ঝড় বয়ে যাবে। কিন্তু ওমা, অপর পাশে ব্যক্তি শীতল গলায় প্রশ্ন করে, কি করছিস? ঘুম কেমন হলো? ইসাম ইসবার কথা শুনে কিছুটা ভরকে যায়। তারপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই তো ভাইয়া রেডি হচ্ছি, আজই বাড়ি ফিরে আসছি। ওকে, তাড়াতাড়ি চলে আয়, সাবধানে আসিস। বলেই ইস্পা খট করে লাইন কেটে দেয়। ইসাম যেন হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু হলে তো দম বন্ধ হয়ে মারা যেত। ইসবাকে সে অনেক বেশি ভয় পায়। যাই হোক, এখন যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে হবে। আজকে ইনায়াকে ড্রাইভার ভার্সিটি পৌঁছে দিয়েছে। ইনায়া ভেতরে ঢুকে অ্যানাকে খুঁজতে থাকে।
পরে একটা গাছের নিচে তার দেখা পায়, সঙ্গে রয়েছে অ্যালেক্স, আর্থার আর লিসা। ইনায়া হাত নাড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করে। তারা দেখতে পেয়ে ইনায়াকে সেখানে যেতে বলে। ইনায়া গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যায়। তারপর শুরু হয়ে যায় তাদের পঞ্চপাণ্ডবের আড্ডা। আর্থার হঠাৎ করে আড্ডা ছেড়ে মাঠের দিকে এগিয়ে যায়। সবার দৃষ্টি এখন সেদিকে। আর্থার একটা মেয়ের সামনে গিয়ে তার পথ আটকায়। ইনায়া ভ্রু কুঁচকে ফেলে। অ্যানাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে, কি হলো? অ্যানা হাসি মুখে বলে, নাটক দেখতে থাক, না দেখলে মিস করবি। অ্যানা আর কথা না বাড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে সেদিকে তাকায়। আর্থার মেয়েটিকে জিজ্ঞেস করে, হ্যালো মিস, মাই সেলফ আর্থার জোসেফ। ভার্সিটিতে নতুন মনে হচ্ছে, কোনো সমস্যা হলে জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। আফটার অল আমি খুবই মানবদরদী মানুষ। আমি কি তোমার নাম্বার পেতে পারি মিস বিউটিফুল? মেয়েটি বিরক্তি স্বরে বলে। আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, আপনি নিজের চরকায় তেল দিন। মেয়েটি সেখান থেকে চলে যায়। মুহূর্তে বন্ধু মহলে হাসির রোল পড়ে যায়। আর্থারের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে আবার পঞ্চপাণ্ডবের আড্ডায় যোগ দেয়। অ্যানা ইনায়াকে বলে, এবার বুঝলে কাহিনী, প্রতিবারই এমন হয়। ইনায়া চমৎকার হাসি দিয়ে বলে, বুঝলাম। এদিকে ইনায়ার হাসির দিকে একজোড়া চোখ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনায়ার প্রতিটি কাজ সে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। সে আর কেউ নয়, অ্যালেক্স। প্রথম দিনই ইনায়াকে দেখেই সে তার প্রেমে পড়ে যায়। হলদে ফর্সা গায়ের রং, টানা টানা মায়াবী চোখ, পাতলা ঠোঁট, সুচালু নাক, এক কথায় মায়াবিনী এই মেয়েটা। তার মন কেড়েছে। লিসার ধাক্কায় তার দৃষ্টি অন্যদিকে সরে। লিসা অ্যালেক্সের কানে ফিসফিস করে বলে, হেই অ্যালেক্স, সামথিং সামথিং। অ্যালেক্স মাথা চুলকে বলে, মেবি প্লিজ কাউকে বলিস না। ওকে ওকে, তবে আমাকে কিন্তু ট্রিট দিতে হবে। ওকে ডান। অ্যানা দুজনের ফিসফিসানি লক্ষ্য করে বলে, এই তোমরা কানে কানে কি বলছো? পঞ্চপাণ্ডবের আড্ডায় কোনো ফিসফিস অ্যালাউড না, ওকে? অ্যালেক্স লিসা মাথা নেড়ে সায় জানায়। কিছুক্ষণ পর তারা যে যার ক্লাসের দিকে চলে যায়। অ্যানা ইনায়া সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, লিসা থার্ড ইয়ার আর অ্যালেক্স আর্থার মাস্টারের স্টুডেন্ট। ভিন্ন ভিন্ন ক্লাসের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তাদের বন্ধুত্ব অটল। ক্লাস শেষে যে যার বাড়িতে চলে যায়। ইনায়া বাড়িতে এসে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নেয়। দুপুর 2টা বেজে গেছে। সার্ভেন্টস এসে ইনায়াকে খাওয়ার জন্য ডেকে যায়। ইনায়া বের হয়ে নিচে যায়। সেখানে ইসামকে দেখতে পায়। তার চোখ মুখ শুকিয়ে গেছে। ইসাম ইনায়াকে দেখে হাত নাড়িয়ে হ্যালো বলে। ইনায়া মুচকি হেসে মাথা নাড়ায়। ইসাম বলে, হে কেমন আছো? ইনায়া বলে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমার চোখ মুখের এই অবস্থা কেন? ইসাম জোরপূর্বক হেসে জবাব দেয়, আরে সবই কাবুল, বুঝছো? আমার প্রাণপ্রিয় ভাই আমার এই হাল করছে। ওমা কেন? আর বলো না, আমাকে সে বলছিল আমি যেন বিজনেসের একটা ফাইল কমপ্লিট করে তাকে দেই। এই ফাইলের জন্য বাবার একটা ডিল আটকে আছে। আজকে সকাল 10টা অবধি আমাকে সময় দিয়েছিল, কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম। ফাইলটির কিছু অংশ বাকি রয়ে গেছিল, তাই আমার উপর তুফান বয়ে গেছে। ভাইয়া পরে আধা ঘন্টার মধ্যে একটা কমপ্লিট করে জমা দেই। বুঝলাম। ইসাম, তোমার কিন্তু এবার কাজের প্রতি সিরিয়াস হওয়া দরকার। আঙ্কেল আর কত সামলাবে? তোমার ভাইয়াও নাকি সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, চেষ্টা করব। বাই দ্য ওয়ে, নতুন ভার্সিটিতে কেমন সময় কাটছে? এই তো ভালোই, কিছু ফ্রেন্ডস হয়েছে সেখানে। ওহ ভালো, কাল থেকে আমিও যাব, একসাথে যেতে পারি। আমি কিন্তু 3rd ইয়ারে, তোমার সিনিয়র। ইনায়া হালকা হেসে বলে, আমি জানি, মামুনি বলেছে। কি রে, দুটো তো খালি কথাই বলবে, খাওয়া দাওয়া কখন করবে? বলতে বলতে নিশাদ আহমেদ ইনায়ার পাশের চেয়ারে বসে। ইসাম প্লেট টেনে নিয়ে বলে, মাই সুইট মম, তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এমনিতেও তোমার বড় ছেলে আজ আমার অবস্থা বিহাল করে দিয়েছে। ঠিকই তো করেছে, ফাঁকিবাজ একটা। ইসাম কপাল চাপড়ে বলল। মা, তুমিও আমাকে পর করে দিলে। এই জীবন আমি আর রাখতে চাই না। ইসামের ড্রামা দেখে ইনায়া ফিক করে হেসে দেয়। ইসাম মুখ ফুলে পরে হাহা করে হেসে দেয়। ইসাম আর ইনায়া আজ একসাথে ভার্সিটি যাচ্ছে। ইসাম ড্রাইভ করছে আর ইনায়া তার পাশের সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ করে ইসাম গাড়ির ব্রেক কষে। ইনায়া একটুর জন্য মাথায় আঘাত লাগা থেকে বেঁচে গেছে। জিজ্ঞাসা দৃষ্টিতে ইসামের দিকে তাকালে ইসাম তাকে সামনে তাকানোর জন্য ইশারা করে। ইনায়া সেদিকে তাকে দেখতে পায় ইসবা তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ইসবাই ইসামের গাড়ি দেখে তাকে থামাতে বলেছে। মাঝ রাস্তায় ইসবার গাড়ি খারাপ হয়ে গেছে, এমনিতেও তার লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসে পড়ে। তারপর ইসামকে বলে, 10 মিনিটের ভেতরে আমাকে স্টুডিওতে পৌঁছে দে। 15 মিনিট পর রেকর্ডিং, হাতে সময় নেই, ফাস্ট। ইসাম দ্রুত গাড়ি স্টার্ট দেয়। একটু দেরি হলে তার ভাই তাকে কাঁচা চিবিয়ে খাবে। ইনায়া হ্যাবলার মতো ইসবার দিকে চেয়ে আছে। তার মনে প্রশ্ন জেগেছে, লোকটা কি তবে গান গায়? না হলে স্টুডিওতে কি করবে? আই নো আই অ্যাম হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? ইসবার এমন কথা ইনায়া থতমত খেয়ে যায়। পরক্ষণে লজ্জায় মাথা নুয়ে ফেলে। আর ইসাম তো হাসতে হাসতে শেষ। ইনায়া নিজের বোকামি ঢাকতে বলে ওঠে, কে বলেছে আপনি হ্যান্ডসাম? তার নিশ্চয় চোখের ব্যামো আছে, নইলে এই সাদা বিলাইকে
কেন হ্যান্ডসাম বলতে যাবে? আমি তো জাস্ট এটাই ভাবছিলাম আপনি স্টুডিওতে গিয়ে কি করবেন। ইসবা কটমটি ইনায়ার দিকে তাকায়, তাকে সাদা বিলাই বলেছে। ইচ্ছে তো করছে মেয়েটাকে এক ধাক্কায় গাড়ি থেকে বের করে দিতে। ইসাম এখনো হেসে চলেছে। ইসবা ইনায়ের রাগ ইসামের ওপর ঝাড়ে। আর একটা দাঁত বের করলে তোর একটা দাঁতও আর মাটিতে থাকবে না ইসাম। ইসাম সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে। ইনায়া মিটিমিটি হেসে চলেছে। ইসবা সবসময় তার পিছে লাগে। এখন তাকে রাগাতে পেরে তার অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর গাড়ি একটা স্টুডিওর সামনে এসে থামে। ইসবা 1 মিনিটও দেরি না করে হনহনিয়ে ভিতরে ঢুকে যায়। ইসাম গাড়ি ঘুরিয়ে ভার্সিটিতে চলে আসে। ইনায়া গাড়ি থেকে নেমে অ্যালেক্সকে দেখতে পায়। অ্যালেক্স ইনায়াকে দেখে হাসি মুখে সেদিকে এগিয়ে যায়, কিন্তু গাড়ির অপর দরজা দিয়ে ইসামকে নামতে দেখে মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে যায়। ইনায়া ইসামের সাথে কি করছে তা সে বুঝতে পারছে না। অজানা আশঙ্কায় তার বুকের ভেতর ধক করে উঠছে। ইনায়া ইসামকে বিদায় দিয়ে অ্যালেক্সের সামনে দাঁড়ায়। অ্যালেক্স চুপসে যাওয়ার স্বরে ইনায়াকে জিজ্ঞেস করে, হেই, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালোই। তোমার সাথে ওটা কে ছিল? ও, ইসামের কথা বলছো? ও ধরতে গেলে আমার কাজিন আর ফ্রেন্ডও। অ্যালেক্স কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর দুজনে ক্যান্টিনের দিকে এগিয়ে যায়। সেখানে বাকি 3 জন আড্ডা দিচ্ছে। অ্যানা ইনায়াকে দেখে হাত নাড়ে। ইনায়া মিষ্টি এসে তাদের দিকে যায়। লিসা গলা ছেড়ে বলে, তা আমাদের অ্যালেক্স মহাশয় কি ইনায়াকে প্রেম নিবেদন করতে আড্ডা ছেড়ে উঠে গেছে? ইনায়া সহ বাকি সবাই ভ্রুকুচকে তাকিয়ে আছে, আর অ্যালেক্স লিসাকে চোখ রাঙাচ্ছে। লিসা সবার চাহনি দেখে বোকা হেসে বলল, হে, মিস্টেক হয়ে গেছে। আমি বলতে চেয়েছি অ্যালেক্স কি ইনায়াকে আসতে দেখে ওখানে গেছে। অ্যালেক্স হাঁপ ছেড়ে বাঁচে। আরেকটু হলে লিসা সব ফাঁস করে দিত। এই লিসা গাধিকে বলাই উচিত হয়নি। সবাই সবকিছু আড্ডা দেওয়ার পর ক্লাসে চলে যায়। 2টো ক্লাস করার পর অ্যানা বাইরে তার অপ্রিয় মানুষটিকে দেখতে পায়। দাঁত কিরমিরে সেদিকে চেয়ে রয়। ইনায়া অ্যানার দৃষ্টি যেদিকে সেদিকে তাকায়। সেখানে ইসামকে দেখতে পায়। ইনায়া অ্যানার সে দৃষ্টির কারণ বুঝতে পারে না, তাই চুপ করে কারণ খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। হতাশ হয়ে অ্যানাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কার দিকে এভাবে তাকিয়ে আছো? অ্যানা সেদিকে দৃষ্টি রেখেই ইনায়াকে জবাব দেয়, কার দিকে আবার? একটা ক্যারেক্টারলেসের দিকে। জামা বদলানোর মতো সে গার্লফ্রেন্ড বদলায়, প্রতিদিন নতুন নতুন মেয়ে নিয়ে ঘোরে। ইনায়া হুট করে বলে, তাহলে তোমার কি যায় আসে? ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি? অ্যানা শীতল দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমার জীবনে এটাই ভুল, এই ক্যারেক্টারলেসকে আমি ভালোবেসেছিলাম। অ্যানা কথাটা বলতে গিয়ে চোখের জল ছেড়ে দেয়। তারপর জল নিচে পড়ার আগেই তাড়াতাড়ি করে মুছে নেয়। কার জন্য সে চোখের জল ফেলছে? যে তাকে কোনোদিন ভালোই বাসেনি, উল্টো ঠকিয়েছে। ইনায়া কি বলবে বুঝতে পারছে না। এমন কিছু শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ইসামকে তো তার ভালোই মনে হয়েছিল। সে ভেবেছিল ইসাম হয়তো শুধু একটু ফ্লার্ট করে, কিন্তু অ্যানা যে বলেছে, উফ, কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। ক্লাস শেষে ইসাম ইনায়াকে খুঁজতে থাকে। পরে একটা বড় গাছের নিচে তাকে দেখতে পায়। ইনায়া একা নয়, সাথে আরও 4 জন আছে। সেখানে একজনকে দেখে একটা তাচ্ছিলের হাসি দেয়। হায় রে দুনিয়া, এই দুনিয়ায় বিশেষ জিনিসটা এতটা ঠুনকো কেন? চোখে যা দেখা যায় সবসময় কি তা সত্যি হয়? চোখের আড়ালে যে কত বড় সত্য আছে তা কেউ কেন খুঁজে দেখার চেষ্টা করে না? হয়তো বিশ্বাস, ভালোবাসা সবই লোক দেখানো, নয়তো এটাই ভাগ্যের খেলা। ইসাম হালকা হাসি দিয়ে বিড়বিড় করতে থাকে। মুখে হাসি, কিন্তু চোখের কোণে তার অশ্রু জমে আছে। অ্যানাকে ইনায়ের পাশে দেখে সে অ্যানাকে দেখিয়ে দেখিয়ে ইনায়াকে বলে, আরে নেয়া, তুমি দেখে একদমই ক্লান্ত হয়ে গেছো। সকালে কিছু খাওনি কেন? আমি এতবার বলছিলাম, তারপরে শোনোনি। এখন চলো কিছু খেয়ে নেবে। আর হ্যাঁ, বন্ধু নির্বাচনের সব সময় সতর্ক থাকবে। পরে দেখবে কোনো কিছু নিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে। তোমার অবস্থা বোঝার চেষ্টা বিন্দুমাত্র করবে না। বলেই ইসাম ইনায়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদের যাওয়ার পরে এক দৃষ্টিতে চেয়ে আছে অ্যানা, সাথে আরও একজোড়া চোখ, সে হলো অ্যালেক্স। দুজনের মনে প্রিয়জন হারানোর সংকট সৃষ্টি হয়েছে। একজনের মনে যা আরও 1 বছর পূর্ব থেকে বিদ্যমান। গাড়িতে বসে ইনায়া কিছু নিয়ে ভাবতে বসেছে। কিছুতেই সে হিসাব মেলাতে পারছে না। অ্যানার চোখে ইসামের প্রতি যে ভালোবাসা দেখতে পেয়েছে, অনুরূপ ইসামের অ্যানার প্রতি দৃষ্টিও সে লক্ষ্য করেছে। দুজন দুজনকেই ভালোবাসে, কিন্তু কোনো এক বড় ঘটনার রেশ ধরে একজন আরেকজনকে ঘৃণা করার ভান ধরে। ইনায়া তা খুঁজে বের করবেই, আর এই দুজনকেও সে এক করবে বলে মনে মনে সিদ্ধান্ত নেয়। হুট করে গাড়ি থেমে গেলে ইনায়া হকচকিয়ে যায়। ইসাম দরজা খুলে বলে, আমরা বাড়ি এসে গেছি। কোনো গভীর ভাবনায় ডুবেছিলে? তারপর ভ্রু নাচিয়ে বললে, কারো প্রেমে পড়নি তো? ইনায়া ভেঙচি কেটে বলে, ইনায়া এসব ফর্মের মুরগির প্রেমে পড়বে? হাসালে। এ দেশে সবাইকে তোমার ফার্মের মুরগির মতো লাগে? তা নয় তো কি, প্রত্যেকটাকে দেখতে আমার এমনই মনে হয়। ইসাম গলা ছেড়ে বলে, তা আমার ভাইয়াকে কেমন লাগে? তার প্রতি তো সব মেয়েরা ক্রাশিত। আমি ওরকম মেয়ে নই যে সাদা বিলাইয়ের উপর ক্র্যাশ খাবো।
ভাইয়া যদি শোনে ভাবতে পারছো কি হবে? ওই দিন আমার যা অবস্থা করছিল। আমি তোমার মতো ভীত নই, যথেষ্ট সাহসী আমি। আর উনি বাঘ না ভাল্লুক যে তাকে ভয় পাবো? ইসাম চোখ বড় বড় করে ইনায়ের পেছনে ইশারা করে বলে। আপাতত তার চেয়েও বেশি। ইনায়া ইসামের ইশারাতে পেছনে তাকায়, আর যাকে দেখে তাতে তার মুখটা হা হয়ে যায়। স্বয়ং ইসবা তার পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, রাগী দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে। ইনায়ার এতক্ষণ ধরে সাহসের বুলি আওড়ানো বন্ধ হয়ে যায়, সাহস ফুস করে উড়ে গেছে। মুখটা ইনোসেন্ট করে বলে, কেমন আছেন? শরীর মন ঠিকঠাক আছে তো? আচ্ছা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যেই না পালাতে যাবে তার আগে ইসবা তার হাত ধরে ফেলে, ইসামকে ভেতরে যাওয়ার ইশারা দেয়। ইসাম প্রথমে না করলেও পরে ভাইয়ার রাগের কথা ভেবে ভেতরে চলে যায়। ইসবা ইনায়াকে সামনে টেনে দাঁড় করিয়ে বলে, মেয়ে একমাত্র তুমিই আছো যে কিনা আমার সম্বন্ধে এমন ভাবে। তোমার ধারণা আছে আমি তোমার কি অবস্থা করতে পারি? ইনায়া শুকনো ঢুক গেলে বলল, ভাইয়া ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। ইসবা ভ্রু কুঁচকে বলে, হে, কে তোমার ভাইয়া? আমার কোনো বোন নেই, সো একদম ভাইয়া ডাকবে না। তো কি ডাকবো? কিছু ডাকতে হবে না, ভাইয়া ডাকবে না, এখন যেতে পারো। তোমার শাস্তি তোলা রইলো। ইনায়া ভেঙচি কেটে চলে যায়। ইসবা মায়াবিনীর যাওয়ার পানে চেয়ে থাকে। মায়া জিনিসটা যে বড্ড পোড়ায়, তবুও সে মায়া যে কাটিয়ে ওঠা যায় না। ইসবা চেয়েও পারেনি ইনায়ের প্রতি তার আটকানো মায়া কাটিয়ে উঠতে। ইনায়াকে তার সাথে জড়ানোটা কি ঠিক হবে? বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই ইসাম এসে ইনায়াকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো ভাইয়া? কোনো শাস্তি দিয়েছে? ইনায়া হেসে দিয়ে বলে, আমি একদম ঠিক আছি, তোমার চিন্তা করা লাগবে না। বিকেলের সময় হবে তোমার, একটু কথা আছে। ইসাম ভেবে পায় না ইনায়া কি কথা বলবে। ইনায়াকে সিরিয়াসলি মনে হচ্ছে। ইসাম সম্মতি প্রদান করে। ইনায়া এবার রুমে চলে যায়। বিকালে ইনায়া ইসামকে বাগানে ডাকে কথা বলার জন্য। ইসাম ঢুলতে ঢুলতে বাগানে প্রবেশ করে। সে এতক্ষণ ঘুমাচ্ছিল। ইনায়ার ডাকে তার সাধের ঘুম ভেঙে গেল। হাত দিয়ে চোখ কচলে ইনায়ার দিকে তাকায়। ইনায়া ফুলের সৌরভ নিতে ব্যস্ত। ইসাম মুখ ফুলিয়ে বলে, কি কথা আছে তাড়াতাড়ি বলে ফেলো তো, আমি আবার ঘুমাবো। ইনায়া হঠাৎ ইসামের কণ্ঠস্বর শুনে ঈশ্বর চমকে ওঠে। পরে নিজেকে সামলে বলে, আমি বেশি সময় নিব না। আচ্ছা, অ্যানার সাথে তোমার সম্পর্ক কি জানতে পারি? ইসাম ভ্রুকুচকে বলে, হঠাৎ এই প্রশ্ন? আমি ভার্সিটিতে তোমাদের দুজনকে লক্ষ্য করেছি। কেন তোমরা একে অপরের প্রতি ঘৃণার ভান ধরছো? ইনায়া, আমি এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না, প্লিজ। কিন্তু আমার কথা তো শোনো। প্লিজ ইনায়া, স্টপ দিস। বলে ইসাম হনহনিয়ে চলে গেল। ইনায়া বোকার মতো চেয়ে বলল, চাপ বাবা, এটা কি হলো? এত রাগের কি আছে? তখনই পেছন থেকে কেউ ইনায়ার মাথায় গাঁটটা মারলো। ইনায়ার মাথায় হাত দিয়ে পেছন ফিরে দেখলো ইসবা টেডি স্মাইল দিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া মুখ ফুলে বলল, আপনার আর কোনো কাজ নেই? সারাক্ষণ আমাকে জ্বালান কেন? হ্যাঁ, ভুলে যেও না, তোমার কিন্তু শাস্তি পাওনা আছে। কিসের শাস্তি? আমি তো কিছুই করিনি। ও তাই? তো আমার নামে সারাদিন বাজে বকে কে? যেটা সত্যি সেটাই তো বলি। শুনো মেয়ে, আমি কিন্তু এতটাও ভালো না, তাই কিছু বলার আগে 10 বার ভাববে, অন্যথায় তোমাকে আমি ছাদ থেকে ফেলে দেব। ইনায়া ভেঙচি কেটে বলল, কি মনে করেন নিজেকে? হ্যাঁ, আপনি আমাকে ছাদ থেকে ফেলে দিবেন আর আমি বসে বসে আঙুল চুষবো? কখনো না। মামুনি পাপাকে আমি এখনই বলছি যে আপনি শুধু শুধু আমার পেছনে লাগেন। তাই যাও, বলো দেখি তোমার কত সাহস। ইসাবা আহমেদের নামে তুমি নালিশ করতে চাও? ভেরি ফানি। ইনায়া এবার সত্যি সত্যি ঘরের দিকে পা বাড়ায়। ইসবাও পেছন পেছন যায় ইনায়া কি করে দেখার জন্য। ইনায়া ড্রয়িং রুমে মামুনি পাপার কাছে যায়। তারা এখানে বসে গল্প করছিলেন। ইনায়া তাদের উদ্দেশ্যে বলে, মামুনি পাপা, তোমাদের বড় ছেলে আমাকে বকেছে আর সারাদিন আমার পেছনে লাগে। একটু আগেও আমাকে কথা শুনিয়েছে। ইসবা তো হা করে আছে। ও ভাবতেও পারেনি ইনায়া সত্যি সত্যি বাবা মাকে এসব বলবে। ও চোখ ছোট ছোট করে বলে, আমার নামে যে বাজে বাজে কথা বলেছিলে সেগুলোও বলো। অর্ধেক বললে তো হয় না, এক হাতে তো আর তালি বাজে না, তাই না? যেটা সত্যি সেটাই তো বলেছি। যেটা উচিত আমিও সেটা করেছি। নিশাদ আহমেদ আর নিফাজ আহমেদ বোকার মতো ওদের দিকে চেয়ে আছে। তারা বিশ্বাস করতে পারছে না গুরুগম্ভীর ইসবা এভাবে কারোর সাথে ঝগড়া করতে পারে। যে ছেলে অতিরিক্ত কথা বলা পছন্দ করে না, সেই ছেলে কিনা এখন ঝগড়া করছে। অতি আশ্চর্যজনক ঘটনা। ইসাম বাইরে থেকে এসে ওর বাবা মার পাশে বসে, তারপর তাদেরকে ফিসফিস করে বলে, কি অবাক হচ্ছে তো? আমিও প্রথম প্রথম অবাক হচ্ছিলাম, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। রোজই ওরা এরকম ঝগড়া করে। ইসবা আর ইনায়া তো ঝগড়া করে চলেছে। নিশাদ বেগম তাদেরকে থামায়। ইসবা, তুই বাচ্চাদের মতো ঝগড়া করছিস কেন? ইনায়া না হয় ছোট, কিন্তু তুই তো আর ছোট না। ঠিক আছে, কিন্তু ওকে বলে দাও নেক্সট টাইম যেন আমার নামে উল্টাপাল্টা কিছু না বলে। আমি মোটেও উল্টাপাল্টা কিছু বলিনি। ইনায়া মামুনি, তুমি ঘরে যাও, আমি ইসবাকে বকে দিব। ইনায়া খুশি মনে রুমে চলে যায়। ইসবাও নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়।
ইনায়া এখন পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এ কদিন ইসবার সাথে আর দেখা হয়নি। সে তার কাজের জন্য লেস্টার সিটিতে গেছে। আজও ইনায়ের জানা হলো না ইসবার প্রফেশন কি। ইনায়া তেমন মাথাও ঘামায় না। অ্যালেক্সের কাছ থেকে ইসাম আর অ্যানার বিষয়ে সে অনেকটা জানতে পেরেছে। ইসাম আর অ্যানার পরিচয় হয় ভার্সিটিতেই। অ্যানার সেদিন ওরিয়েন্টেশন ক্লাস ছিল। অ্যানা তাড়াহুড়ো করে ভার্সিটিতে ঢোকার সময় ইসামের সাথে ধাক্কা খায়। ইসাম তখন অ্যানার প্রেমে পড়ে যায়। এরপর প্রায় 2 মাস পেছনে ঘোরার পর অ্যানা ইসামের প্রতি দুর্বল হয়। 1 মাসের মধ্যে তারা ভার্সিটিতে সেরা কাপল হিসেবে জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু এর মাঝে ঘটে বিপত্তি। ভ্যালেন্টাইন্স ডেতে ইসাম অ্যানাকে সবার সামনে প্রপোজ করার প্ল্যান করে। অ্যানা খুশি মনে ভার্সিটিতে প্রবেশ করার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দেখে ইসাম অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, একে অপরের সাথে হাসি মুখে কথা বলছে। অ্যানা কান্না করতে করতে বাড়ি চলে যায়। ইসাম সারাদিন অ্যানার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু অ্যানা আসেনি। এরপর ওদের মধ্যে অনেক কিছু ঘটে যা অ্যালেক্সের অজানা ছিল। যাই হোক, ইনায়া এর সব কারণ খুঁজে বের করবেই। ইনায়া ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে দেখে অ্যালেক্স গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া কিছু বলার আগে অ্যালেক্স বলে ওঠে, হাই ইয়ানা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে লিফট দেই। ইসামও তো 3 দিন ধরে ভার্সিটি যাচ্ছে না। ও, ইসাম অসুস্থ তাই যেতে পারছে না। ও আচ্ছা, গাড়িতে বসো, লেট হয়ে যাচ্ছে। আমাকে ড্রাইভার পৌঁছে দিবে, তোমাকে কষ্ট করতে হবে না। আমি তো ভার্সিটিতেই যাচ্ছি, কোনো সমস্যা হবে না, চলো। ইনা আর কোনো কথা না বাড়িয়ে গাড়িতে উঠে যায়। একজোড়া চোখ অগ্নিদৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে আছে। কয়েকদিন ছিলাম না, এর মধ্যে এত কিছু। তোমার সাহস দেখছি বেড়ে গেছে। একটা ভিনদেশি ছেলের সাথে একসাথে গাড়িতে বসে ভার্সিটিতে যাওয়া হচ্ছে। একটা স্টেপ তো এবার নিতেই হবে। আমি যে তোমাকে হারাতে পারবো না। অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু আমি পারিনি তোমার মায়া কাটিয়ে উঠতে। আমি কিছুতেই তোমাকে অন্য কারোর হতে দেব না। খুব শীঘ্রই আমি তোমাকে আমার করে নেব, একদম হালালভাবে। হালালভাবে। বলেই মুচকি হেসে ইসবা বাড়ির ভেতর ঢুকে যায়। আরে ইয়ানা, চুপ যে। না মানে ভাবছিলাম অ্যানা আর ইসামের মধ্যে কি করে সবটা ঠিক করা যায়। ওদের মধ্যে সব ঠিক করা ছাড়া আমার শান্তিতে ঘুম আসবে না। অ্যালেক্স হালকা হেসে বলে, তুমি একটু বেশি চিন্তা করছো। দেখো, আমরা সব কিছু খুব দ্রুত সলভ করে ফেলবো। ডোন্ট সরি। দেখা যাক কি করা যায়। কিছুক্ষণের মধ্যে তারা ভার্সিটি পৌঁছে যায়। ইনায়া আগে আগে ভেতরে চলে যায়। অ্যালেক্স গাড়ি পার্ক করে তারপর ঢুকবে। ইনায়া পাঞ্চপাণ্ডবকে তাদের সেই আড্ডার স্থানে দেখতে পায়। বড় গাছটির নিচে বাকি 3 জন বসে আছে। কেমন আছো ইনায়া? ভালো, তোমরা কেমন আছো? আমরা বিন্দাস আছি, আর্থার বলে ওঠে। ইনায়া হালকা হাসি দিয়ে ওদের পাশে বসে পড়ে। অ্যালেক্সও এসে জয়েন হয়। অ্যালেক্সকে দেখে লিসা বলে ওঠে, অ্যালেক্স, আজকাল দেখি তোমার তেমন খবর পাওয়া যায় না। কি নিয়ে এত ব্যস্ত শুনি? আর বলো না, ড্যাডটা রাজনৈতিক কাজে আমাকে যুক্ত করছে। ওই কয়দিন সেগুলো নিয়ে এক প্রকার দৌড়ের উপর ছিলাম। আজ থেকে ফিরিয়েছি, ঝামেলা শেষ হয়েছে। আরে আমাদের অ্যালেক্স তাহলে এখন থেকে রাজনীতিতে যোগ দিয়েছে? কিছুদিন পর তো ইলেকশন। এবার কি তোর ড্যাডের জায়গায় তুই অংশগ্রহণ করবি? ড্যাড তো সেটাই চায়। আমাদের কিন্তু ট্রিট চাই। কি সবাই চাও তো? সবাই সমস্বরে বলে ওঠে, অবশ্যই চাই, ট্রিট কিন্তু দিতে হবে। অ্যালেক্স বলে, ওকে, পেয়ে যাবি। আর সন্ধ্যায় ব্লুবার্ড রেস্টুরেন্টে সবাই চলে এসো। ইনায়া ছাড়া সবাই সম্মতি দেয়। ইনায়া এখানকার তেমন কিছুই চিনে না। তার উপর সন্ধ্যায় এভাবে সে কখনোই বের হয়নি, তাই মানা করে। কিন্তু সবাই ইনায়াকে যাওয়ার অনুরোধ করে। বিশেষ করে অ্যালেক্স অনেকবার রিকোয়েস্ট করে আর তাকে পিক করে নেওয়ার কথাও বলে। ইনায়া এবার আর কারো রিকোয়েস্ট ফেলতে পারে না। শেষ পর্যন্ত সম্মতি প্রদান করে। সবাই অনেক খুশি হয়। অ্যালেক্স তো মহা খুশি। তার মাথায় কিছু একটা চলছে। ক্লাস শেষে ইনায়া তাড়াতাড়ি বাড়ি চলে আসে। সন্ধ্যায় রেস্টুরেন্টে যাবে। তার আগে অনেক পড়া শেষ করতে হবে। 1 মাস পর তার পরীক্ষা শুরু হবে, অথচ তার অনেক পড়াই জমে আছে। এবার থেকে ভালো মতো পড়তে হবে। তার বাবার স্বপ্ন ভুলে গেলে চলবে না। গোসল করে নামাজ পড়ে ইনায়া ডাইনিং রুমে আসে। সেখানে ইসবাকে দেখে কিছুটা চমকে ওঠে। ইসবা কখন বাড়ি এসেছে সে জানে না। ইসবা ইনায়াকে দেখে বাঁকা হাসি দেয়। ইনায়া তার হাসি দেখে ভড়কে যায়। এই লোক এমনভাবে হাসছে কেন সেটা সে বুঝতে পারছে না। ইনায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নিশাত আহমেদের পাশে বসে। ডাইনিংয়ে এখন তারা 3 জনই আছে। ইসামের খাবার তার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে আসলে অনেক অসুস্থ, জ্বরের সাথে মাথা ব্যথা। খাবার খাওয়ার সময় ইনায়া আর ইসবার দিকে তাকায় না, কিন্তু ইসবা খাওয়ার ফাঁকে ফাঁকে তার মায়াবিনীকে দেখে গেছে। সারা জীবন এভাবে দেখতে পারলে মন্দ হয় না। খাওয়া শেষে ইনায়া নিশাত আহমেদকে বলে, মামনি কিছু কথা বলার ছিল। বলো। না মানে আসলে নিশাত বেগম ইনায়ার গাল টেনে বলে, যা বলার আছে নিঃসংকোচে বলে ফেলো। আসলে মামনি, আমার এক ফ্রেন্ড আজকে আমাদের বন্ধুদের ট্রিট দিবে সন্ধ্যায় ব্লুবার্ড রেস্টুরেন্টে। আমি কি যেতে পারি? ইসবা গম্ভীর মুখশ্রীতে ইনায়ার দিকে চেয়ে আছে। নিশাত আহমেদ বলেন, বুঝলাম। আমি ড্রাইভারকে বলবো তোমাকে দিয়ে আসবে। তাড়াতাড়ি চলে এসো। তুমি কিন্তু তেমন কিছুই চেনো না। আচ্ছা মামুনি, তবে আমার ফ্রেন্ড আমাকে নিতে আসবে বলেছে।
আচ্ছা, সাবধানে যেও। এবার ইসবা বলে ওঠে। ছেলে ফ্রেন্ডের সাথে যাবে নাকি মেয়ে ফ্রেন্ডের সাথে? ইনায়া ইতস্তত করে বলে, ছেলে ফ্রেন্ড। ইসবা দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ছেলে ফ্রেন্ডের সাথে যাবে, ছেলেদের সাথে তো মেলামেশা কিসের? ইনায়া ইদানিং ছেলেদের সাথে বেশি মিশছে দেখছি। ইসবার মুখে এই প্রথম ইনায়া নিজের নাম শুনলো। ইসবা তো তাকে সবসময় এই মেয়ে বলে ডাকে, তাহলে হঠাৎ তাকে ইনায়া বলে ডাকলো কেন? ভাবনা বাদ দিয়ে ইনায়া ইসবাকে বলে, কই তেমন কিছু না, আমার তো জাস্ট দুটো ছেলে ফ্রেন্ড, ওদের সাথেই টুকিটাকি কথা হয়। ইসবা জল শক্ত করে বলে। শুধু কথা হয়? আমি তো দেখলাম গাড়িতে করে একসাথে ভার্সিটিতে যেতে। ইনায়া কি বলবে খুঁজে পায় না। ইসবা তাকে এভাবে কথা বলার জালে ফাঁসিয়ে ফেলবে সে বুঝতে পারেনি। আর ইসবাই বা কেন এসব জিজ্ঞেস করছে সেটাও তার মাথায় ঢুকছে না। আজ ভার্সিটি যাওয়ার সময় অ্যালেক্সের সাথে হঠাৎ দেখা হয়ে যায়। ও অনেকবার বলছিল তাই একসাথে গিয়েছিলাম। আপনি হঠাৎ এসব জানতে চাচ্ছেন কেন? তুমি যেহেতু আমাদের বাড়িতে আছো, আমাদের তোমার কাজ সম্পর্কে জানার দরকার হয়। তোমার দায়িত্ব তো এখন আমাদের, তাই কোনো খারাপ কিছুর সংস্পর্শ থেকে তোমাকে রক্ষা করতে হলে এতটুকু আমরা জানতেই পারি। এখন যেতে পারো। ইসবা মুখে শান্তভাবে জবাব দিলেও তার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। ইনায়াকে সে কোনো ছেলের সাথে দেখতে পারবে না, তার সহ্য হয় না। ইনায়াকে প্রথম দেখায় সে ভালোবাসেনি। ইনায়ের সাথে ঝগড়া করতে করতে তার ভালো লাগতো। ইনায়ের মায়াবী কণ্ঠস্বর তাকে মুগ্ধ করেছিল। তার ছোট ছোট কাজগুলো ইসবাকে ধীরে ধীরে তার মায়ায় আটকে ফেলেছিল। ইনায়ের অগোচরে সে দুদিন ইনায়ের ভার্সিটিতে তাকে দেখতে গিয়েছিল। সেখানে অন্য ছেলেদের সাথে ইনায়াকে মিশতে দেখে তার ভেতরের সত্তা তাকে জানান দিয়েছিল ইনায়ের পাশে অন্য ছেলেদের সে দেখতে পারবে না। তখনই সে বুঝতে পেরেছিল এটা হলো ভালোবাসা। সে ইনায়াকে ভালোবেসে ফেলেছে। এখন যে করেই হোক ইনায়াকে সে নিজের করে নিবে, অন্য কারোর হস্তক্ষেপ একদম মেনে নিবে না। ইনায়ার কথা না বাড়িয়ে তার রুমে চলে আসে। তাকে রেডি হতে হবে। অ্যালেক্স 1 ঘন্টা পর তাকে নিতে আসবে। ইনায়া নিশাদ আহমেদের দেয়া জামাটাই পরে নেয়। জামাটা অনেক সুন্দর। তারপর হিজাব করে নেয়। সাজগোজ তার তেমন ভালো লাগে না, তাই শুধু চোখে একটু কাজল দিয়ে নেয়, ব্যাস একদম তৈরি সে। ফোন হাতে নিয়ে দেখে সেখানে অনেকগুলো মিসড কল। অ্যানা আর অ্যালেক্স তাকে কতবার কল দিয়েছে। ভার্সিটিতে ক্লাসের সময় ফোন সাইলেন্ট করে রেখেছিল, সাউন্ড অন করতে একদম ভুলে গিয়েছিল। নিজের মাথায় চাপড় দিয়ে এনাকে কল দেয়, সাথে সাথে রিসিভ হয়। কোথায় হারিয়ে গিয়েছো ইনায়া? তোমাকে ফোন দিতে দিতে আমি শেষ। সরি, আসলে ফোন সাইলেন্ট ছিল। কিছু হয়েছে? এতবার কল দিলে যে? আমরা ঠিক করছি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটা কনসার্টে যাব। সেখানে সবার ক্রাশ সিঙ্গার গান গাইবে। তুমি কিন্তু আমাদের সাথে যাচ্ছ। অ্যানা, আমি যাব না, তোমরা যেও। না, তোমার কথা মতো হবে না। সব কিছুতে না করো কেন? তাছাড়া আমরা বেশি দেরি করব না। সো আর কোনো কথা না, তাড়াতাড়ি চলে এসো। আরে শোনো তো। ইনার কথা শেষ না হতেই অ্যানা কল কেটে দেয়। এর মধ্যেই আবার অ্যালেক্স কল করে। হ্যালো ইয়ানা, রেডি আছো? হ্যাঁ, আরো আগেই। আমি গেটের সামনে আছি, চলে এসো। আচ্ছা, আসছি। বাই। বাই। ইনায়া নিশাদ আহমেদের থেকে বিদায় নিয়ে বের হয়। তারপর অ্যালেক্সের গাড়িতে উঠে বসে। ইনায়াকে দেখে অ্যালেক্স বলে ওঠে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। ইনায়া মুচকি হেসে বলে, ধন্যবাদ। রেস্টুরেন্টে পৌঁছাতে কতক্ষণ লাগবে? এই তো 20 মিনিট লাগবে। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি কি প্রেম করো? না তো। কাউকে লাইক করো? এই প্রশ্নে ইনায়ের মনে ইসবার ছবি ভেসে ওঠে, কিন্তু ইনায়ের কাছে তা অবান্তর লাগে। ইসবা তো তাকে জ্বালায়, তার সাথে ঝগড়া করে। তাকে কি করে সে পছন্দ করে? ইসবার চিন্তা মাথা থেকে সরিয়ে ইনায়া জবাব দেয়, না, পছন্দের কেউ নেই। তোমার পছন্দের কেউ আছে নাকি? ইনায়ার পাল্টা প্রশ্নে অ্যালেক্স হালকা হেসে বলে, আছে। তাকে শুধু পছন্দ করি না, ভালোবাসি। তার মায়াবী হাসিতে আমি আটকে গেছি, কিন্তু তাকে কখনো মনে কথা বলতে পারিনি। ভয় হয় যদি তাকে হারিয়ে ফেলি। তুমি যাকে ভালোবাসো সে অনেক লাকি। তোমার ভালোবাসা বিশুদ্ধ। এমন ভালোবাসা আজকাল কমই আছে। এখন তো সবাই টাইম পাস করে। তাড়াতাড়ি সেই মেয়েকে ভালোবাসার কথা জানিয়ে দাও, খুব বেশি দেরি যেন না হয়ে যায়। জানিয়ে দেবো খুব শীঘ্রই। পিনপত নীরবতায় কেটে যায় বাকি সময়। রেস্টুরেন্টে প্রবেশ করার পরপরই পঞ্চপাণ্ডবের আড্ডা শুরু হয়ে যায়। আজ তাদের আড্ডার মূল টপিক কোনো এক সেলিব্রিটি নাকি 2 বছর ধরে সিক্রেটলি সিআইডিতে কাজ করছে, কিন্তু কোন সেলিব্রিটি তা জানা হয়নি। সে নাকি অনেকগুলো কঠিন কেসও সলভ করেছে। আজ একটা নিউজ পেপারে রিপোর্ট করা হয়েছে। লিসার বরাবরই এসব নিউজ ভালো লাগে, তাই সেই প্রথমে টপিক নিয়ে আলোচনা শুরু করেছে। ইনায়া চুপচাপ তাদের কথা শুনছে। এই দেশের খবরাখবর সম্পর্কে তার ধারণা নেই। এক পর্যায়ে তাদের আলোচনায় উঠে আসে কনসার্টের সিঙ্গার সম্পর্কে। তার ব্যক্তিত্ব নাকি সবাইকে মুগ্ধ করে। আজ পর্যন্ত কলিগ ব্যতীত কোনো মেয়ের সাথে তাকে দেখা যায়নি।
তার গান সবাইকে মোহিত করে। কিছুক্ষণ পর তাদের অর্ডার করা খাবার চলে আসে। অ্যানা আর ইনায়া মুসলিম, তাই সবগুলো হালাল খাবার অর্ডার করা হয়েছে। ইনায়া শুধু তাদের বন্ধুত্ব দেখে মুগ্ধ হচ্ছে। প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা খেয়াল রাখছে। এমন বন্ধুত্ব কমই দেখা যায়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তারা কনসার্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। রেস্টুরেন্ট থেকে সেখানকার দূরত্ব আধা ঘন্টার। গাড়ির মধ্যে অ্যালেক্স গান ধরে। পুরো গান অ্যালেক্স ইনায়ের দিকে তাকিয়ে গাইছিল। গান শেষে সবাই অ্যালেক্সের গানের অনেক প্রশংসা করে। লন্ডনের বুকে সন্ধ্যা নেমেছে। চারদিক ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে উঠেছে। কর্মব্যস্ত মানুষের আনাগোনাও কম নয়। সবাই যেন ছুটে চলেছে ক্লান্তিকে উপেক্ষা করে। পঞ্চপাণ্ডব তাদের গন্তব্যে পৌঁছে গেছে। কনসার্ট শুরু আর 10 মিনিট বাকি। চারদিকে হই হুল্লোড়। শত শত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় সিঙ্গারের গান শোনার জন্য। পঞ্চপাণ্ডব পেছনের সারি চেয়ারে বসে, সামনের দিকে জায়গা পায়নি। এই নিয়ে লিসা আর অ্যানার আফসোসের শেষ নেই। কেন যে তারা আরেকটু আগে পৌঁছাতে পারলো না। ইনায়া অনেক আনইজি ফিল করছে। একে তো সেই দেশে নতুন, তার উপরে সব কনসার্টও সে জীবনে প্রথমবার আসলো। এত মানুষজনের ভিড়ে অস্বস্তির পরিমাণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। হুট করে লাইটস অফ হয়ে গেল। দর্শক মহলও নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে। একটা মিষ্টি গিটারের সুর এমন সময় বেজে ওঠে। অন্ধকারের সাথে এমন মিষ্টি মধুর সুর ইনায়াকে একটা ঘোরের মধ্যে নিয়ে যায়। ইনায়া চোখ বন্ধ করে সেই সুর উপভোগ করছে। গিটারের সুরের সাথে একটা পুরুষালী কণ্ঠস্বর গান গেয়ে ওঠে। গানের গলা গিটারের সুরের চেয়েও বেশি মোহাবিষ্ট করছে ইনায়াকে। গানটি শেষ হওয়ার সাথে সাথে লাইটগুলো জ্বলে ওঠে। সকলের সামনে ভেসে ওঠে তাদের অতি প্রিয় সিঙ্গারের মুখ, দ্য গ্রেট সিঙ্গার ইসবা আহমেদ। করতালির শব্দে ইনায়ের ঘোর ভাঙে। চোখ খুলে সামনে তাকালে তার চোখ দুটো অটোমেটিক রসগোল্লা হয়ে যায়। এ কাকে দেখছে সে? ইনায়া কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তাই নিজের হাতেই চিমটি কাটে। সাথে সাথে ব্যথায় উফ শব্দ করে ওঠে। তার মানে সত্যি স্বয়ং ইসবা আহমেদ এতক্ষণ গান গাইছিল। এতক্ষণ স্টেজ থেকে ইনায়ের কাণ্ড দেখছিল ইসবা। ইনায়ের হাতে চিমটি দেওয়ার বিষয়টা দেখে সে নিঃশব্দে হেসে ওঠে। স্টেজে প্রবেশের আগে ইসবা ইনায়াকে দেখেছিল। পঞ্চপাণ্ডব এখন ইসবার গানের প্রশংসা করে চলেছে। ইনায়া চুপচাপ বসে শুনছে। সে এখনো অবাকতার রেশ কাটিয়ে উঠতে পারেনি। কিছুক্ষণ পর আবার গান শুরু হয়। এবার ইসবা একা নয়, তার সাথে ডুয়েটে গাইবে জনপ্রিয় ফিমেল সিঙ্গার রোজ ড্যানিয়েল। ইসবার সাথে মেয়েটিকে দেখে ইনায়ার কেন জানি ভালো লাগলো না। ইচ্ছে করছে মেয়েটাকে স্টেজ থেকে বের করে দিতে। অসহ্য লাগছে তার কাছে, তাই অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ইসবা এখনো ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়ার বিরক্তিমাখা মুখ, তার ভেঙচি কাটা সবকিছুই তার কাছে ভালো লাগছে। আসলে মন থেকে ভালোবাসলে ভালোবাসার মানুষের সামান্য কাজ অসামান্য হয়ে ওঠে। মিনিট 2 পর আবার ইসবা গান শুরু করে। পুরোটা সময় ইসবা ইনায়ার চোখের দিকে তাকিয়ে গাইছিল। এবার রোজ গেয়ে ওঠে। গান শেষে আবার করতালিতে চারিদিকে মুখরিত হয়ে ওঠে। দর্শকদের হই হইও বেড়ে যায়। হঠাৎ করে অ্যানা কারোর সাথে ঝগড়া শুরু করে দেয়। ইনায়া তাকিয়ে দেখে একটা মেয়ে অ্যানার সাথে ঝগড়া করছে। অ্যানার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ে যাচ্ছে। ইনায়া হতবিহম্বল হয়ে তাকিয়ে আছে। মেয়েটি অ্যানাকে অনেক কথা শুনিয়ে যাচ্ছে, আর অ্যানা এখন চুপ হয়ে কান্না করছে। হুট করে কেউ মেয়েটিকে একটা থাপ্পড় দেয়। ঘটনার আকস্মিকতায় সকলে হতভম্ব হয়ে যায়। থাপ্পড় দেয়া হাতটির মালিক হলো ইসাম। আজকে ইসামও এখানে চলে এসেছে ইসবার কিছু কাজে হেল্প করতে। সে এতক্ষণ স্টেজের পাশে ছিল। গান শেষ হওয়ার পর এখানে এসে এনাকে কাঁদতে দেখে তার মাথা খারাপ হয়ে যায়। যত কিছু হোক না কেন, যত ঘৃণার ভান ধরে থাকুক কি না কেন, তার প্রেয়সীর কান্না সে সহ্য করতে পারে না। তার উপর জেনি অ্যানাকে কাঁদাচ্ছে। সেই জেনির কারণেই তাদের শুদ্ধ ভালোবাসায় ভাঙন ধরে। সব মিলে ইসাম নিজের কন্ট্রোল হারিয়ে জেনিকে থাপ্পড় দিয়ে বসে। এখানে কেন এসেছো জেনি? একবার আমাদের ধ্বংস করে দিয়ে তোমার শান্তি হয়নি? আমার জীবনটাকে তছনছ করে দিতে এসেছো কেন জেনি? কেন? তোমাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম। সেটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল, যার ফল একটি বছর ধরে ভোগ করছি তোমার জন্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার জন্য আমি ক্যারেক্টারলেস হিসেবে অন্যদের কাছে চিহ্নিত হয়েছি। নিজের প্রিয়তমার চোখে আমি একজন ক্যারেক্টারলেস ধোঁকাবাজ। সবার সামনে হাসিখুশি থাকলেও দিন শেষে আমি গুমড়ে গুমড়ে মরি। বড্ড অসহায় লাগে নিজেকে। ভালোবাসা মানুষের চোখে নিজের প্রতি ঘৃণা দেখে আমি ভীষণ যন্ত্রণা ভোগ করি। আর কি শাস্তি দিতে চাও বলো? এনাকে কি বলেছো তুমি? অ্যান্সার মি ড্যাম ইট। ইসামের বজ্রকণ্ঠের হুঙ্কারে জেনি ভয় কেঁপে ওঠে। চারদিকে থমথম হয়ে গেছে। অ্যানা নিষ্পলক ইসামের দিকে তাকিয়ে আছে। সে কি কোনোভাবে ভুল বুঝেছিল? ইসলামের চোখ টকটকে লালবর্ণ ধারণ করেছে। এমনিতে পুরোপুরি সুস্থ হয়নি, তার উপর এখনকার ঘটনা। অ্যানা নিষ্পলক ইসামের দিকে তাকিয়ে আছে। ইসামের চোখই বলে দিচ্ছে সে সত্যি বলছে। তার প্রতিটি কথায় কষ্টের ছাপ ফুটে উঠেছে।
তবে কি অ্যানা ইসামের সম্পর্কে ভুল বুঝেছিল? যদি তাই হয়, অ্যানা নিজেকে ক্ষমা করতে পারবে না। ইসবা গান শেষে ব্যাকস্টেজে পানি খেতে গিয়েছিল। এখানকার ঘটনা তার অজানা। কিছুক্ষণ পর বাইরে বের হয়ে দেখে সেখানে অনেক মানুষের ভিড়। ফ্রুকুচকে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মাস্ক আর ক্যাপ পরে সেদিকে এগিয়ে যায়। ভিড় ঠেলে একটু ভেতরে গিয়ে ইনায়াকে দেখে সে কিছুটা অবাক হয়। ইনায়া সেখানে কি করছে? কিছুক্ষণ পর ইসামকেও সেখানে দেখতে পায়। ইসামের অবস্থা দেখে বুঝতে পারে ব্যাপারটা ইসামকে ঘিরে। ঘটনার আগামাথা না জানলে কিছুই বুঝতে পারবে না, তাই ভিড় ঠেলে ইনায়ার পাশে দাঁড়ায়। ইনায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, ইনায়া কোনো প্রশ্ন করবে না, আমি ইসাবা, তোমার সঙ্গে কথা আছে, চুপচাপ আমার সাথে এসো। আচমকা কানের কাছে কারো কণ্ঠ শুনে ইনায়া চমকে ওঠে। ইসবাকে চিনতে পেরে শান্ত হয়ে বলে ওঠে, উফ, কেউ কানের কাছে সেইভাবে বলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর ইনায়াকে বলতে না দিয়ে ইসবা বলে ওঠে, প্লিজ কথা না বাড়িয়ে আমার সাথে এসো। এ কথা বলে ইসবা ইয়ানার হাত ধরে ভিড় ঠেলে বেরিয়ে আসে। এদিকে জেনি ইসামের কথা শুনে বেশ ভয় পেয়ে যায়, তাই আমতা আমতা করে বলে, ইসাম, তুমি আমাকে অকারণে মারলে কেন? আর তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ইসাম আঙুল দিয়ে কপালে স্লাইড করে বলে, কিছু বুঝতে পারছো না নাকি নাটক করছো? তোমার নাটক আমাকে দেখাতে এসো না। ভালোই ভালোই বলে দাও তোমার সব অপরাধের কথা, নইলে। জেনি এবার তেড়ে গিয়ে বলে, না হলে কি? হ্যাঁ, নইলে কি? কি করবে তুমি? আমার যা ইচ্ছে আমি তাই করব। তোমাকে ভালোবাসি আমি, সেটা তোমাকে জানিয়েছিলাম আমি। কিন্তু তুমি কি বললে? তুমি এনাকে ছাড়া কাউকে ভালোবাসবে না। আমি তো তা কিছুতেই হতে দিতে পারি না। যা আমার, আমি তা কোনো দিনও অন্য কারো হতে দেব না। তাই সরিয়ে দিয়েছি এনাকে। দরকার হলে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। ইসাম জেনির কথা শুনে রাগে চল শক্ত করে আরেকটা থাপ্পড় দিয়ে বলে, অনেক বলে ফেলছো, আর নয়। তোমার ভাগ্য ভালো তুমি একজন মেয়ে, নইলে তোমার এমন অবস্থা করতাম যে তুমি নিজেই নিজের চেহারা দেখে ভয় পেতে। গেট আউট ফ্রম ইয়ার, আই সে গেট আউট। জেনি রাগে ফুসফুস করতে করতে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, একদম ভালো করনি ইসাম, এর ফল তোমাদের ভোগ করতেই হবে। ইসাম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে। ইসাম পিছু ফিরে দেখে হাতের মালিক হলো অ্যানা। সে ছলছল চোখে ইসামের দিকে তাকিয়ে আছে। ইসাম তার হাত ছাড়া মেরে ফেলে চলে যায়। অ্যানা অসহায় দৃষ্টিতে ইসামের যাওয়ার পানে তাকিয়ে আছে। লিসা এসে অ্যানাকে জড়িয়ে ধরে। আর্থার আর অ্যালেক্সও পাশে এসে দাঁড়ায়। এবার তাদের টনক নড়ে। ইনায়া তাদের সাথে নেই। এই ঝামেলার মধ্যে ইনায়ার কথা সবার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মুহূর্তেই সবাই অস্থির হয়ে ওঠে। ইনায়া তো এখানকার কিছুই চেনে না। চারজন চারদিকে গিয়ে ইনায়াকে খুঁজতে শুরু করে। ইনায়ার ফোনও নট রিচেবল দেখাচ্ছে। অ্যালেক্সের তো পাগল প্রায় অবস্থা। সে নিজেকে দোষারোপ করে যাচ্ছে। কেন সে ইনায়ার কথা ভুলে গেল? কেন তাকে কাছছাড়া করেছিল? খুঁজতে খুঁজতে চারজন আবার একই জায়গায় উপস্থিত হয়। কেউই ইনায়ার খোঁজ পায়নি। হঠাৎ লিসা চেঁচিয়ে উঠে বলে, ওই দেখ, ইনায়া আসছে। লিসার কথা শুনে সবাই সামনে তাকায়। ইনায়াকে দেখে সকলের যেন জানে পানি এলো। অ্যালেক্স দৌড়ে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে। সকলে অবাক হয়ে যায়। ইনায়া তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর অ্যালেক্সকে কোনো মতে ছাড়িয়ে শুকনো ঢোক গিলে পিছনে তাকায়। ইসবা রক্তচক্ষু নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সবাই নানা প্রশ্ন করে যাচ্ছে ইনায়াকে, কিন্তু ইনায়ার সেদিকে খেয়াল নেই। সে ইসবার দিকে তাকিয়ে আছে। ইনায়ার থেকে কোনো উত্তর না পেয়ে সবাই ইনায়ার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায়। সেদিকে তাকিয়ে দেখে তাদের প্রাণপ্রিয় সিঙ্গার ইসবা দাঁড়িয়ে আছে। ইসবা অ্যালেক্সের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। পারলে যেন কাঁচা চিবিয়ে খাবে। দ্রুত পায়ে ইনায়ার কাছে এসে হাত ধরে বলে, দেরি হয়ে যাচ্ছে, চলো। সবাই হা করে ইসবা আর ইনায়ার দিকে তাকিয়ে আছে। সবকিছু তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। অ্যালেক্স নিজের অবাকতা কাটিয়ে বলে, স্যার, আপনি আর ইয়ানা কি পুরো পরিচিত? ইসবা বাঁকা হাসি দিয়ে বলে, অবশ্যই। কি গো ইনায়া, আমার সাথে তোমার বন্ধুদের পরিচয় করিয়ে দেবে না? ইনায়া কিছু বলতে যাচ্ছিল, তার আগে ইসবা বলে ওঠে, ওহো, ইনায়া বোধহয় লজ্জা পাচ্ছে বলতে। আমি পরিচিত হই নাই। হ্যালো গাইজ, আমি ইসবা আহমেদ, ইয়ানার হাজবেন্ড। একটা কথা সবাইকে বিস্মিত করে দিল। কেউই এমন কিছু শুনবে বলে আশা করেনি। অ্যালেক্সের মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নিজেকে তার নিঃস্ব মনে হচ্ছে। টলে পড়ে যেতে নিলে লিসা তার হাত ধরে তাকে সামলায়। ইনায়া ভ্যাবলার মতো চেয়ে আছে। অ্যানা আর আর্থার এই খবরে অনেক খুশি হয়। অ্যানা ইনায়াকে পিঞ্চ মেরে বলে, কি তলে তলে টেম্পো চালালে, অথচ আমাদের কিছু জানালে না। ভেরি ব্যাড ইনায়া। কাহিনীরা আমি পরে শুনবো, আগে ট্রিট চাই। কি স্যার, ট্রিট দিবেন না? অবশ্যই শালি সাহেব, কখন ট্রিট দিতে হবে টাইমটা বলে দিলেই হবে। আর্থার প্রফুল্ল চিত্তে পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে বলে ওঠে, দেখছো, যার গান শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করতাম, যাকে সামনাসামনি দেখা অনেকটা ভাগ্যের ব্যাপার, সেই সিঙ্গার আমাদের ফ্রেন্ডের হাজবেন্ড। ভাবা যায়? আর ইনায়া, এটা কিন্তু ঠিক করোনি। স্যার যে তোমার হাজবেন্ড, সেটা আমার আগে জানাওনি কেন? আমাদের কি মন থেকে বন্ধু ভাবতে পারোনি? ইনা এবার নিজেকে ধাতস্থ করে ইসবার দিকে কটমুটিয়ে তাকায়।
কিছু বলতে উদ্যত হলেই ইসবা তার হাত টেনে গাড়ির দিকে এগোতে এগোতে পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে বলে, বাই এভরিওয়ান, আমাদের একটু তাড়া আছে, আবার দেখা হবে। অ্যানা আর আর্থার বলে। স্যার ভালো থাকবেন। ইসবা পেছনে তাকিয়ে বলে, আমাকে ভাইয়া বলে ডাকলেই বেশি খুশি হব। ওকে স্যার, থুকু ভাইয়া। ইসবা চমৎকার হাসি দিয়ে গাড়ির দরজা খোলে। ইনায়াকে ভেতরে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। ইনায়ার সকল ক্ষোভ যেন এবার বের হচ্ছে। রাগে ইসবার কলার চেপে ধরে বলে, আমি আপনার কে হয়ে বলেছিলেন? কেন বউ বলেছি? ইসবার ভাবেলেশীন জবাব পেয়ে ইনায়া আরো ক্রুদ্ধ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, কেন বলেছিলেন? হঠাৎ এমন করার কারণ কি? এবার ইসবা চোখ গরম করে জবাব দেয়, তোমাকে আমি ছেলেদের সাথে মিশতে বারণ করিনি, তারপরেও কেন মিশছো বলো? মেশা পর্যন্ত না হয় মানা যায়, কিন্তু আজ জড়িয়ে পর্যন্ত ধরেছো। বলো, চুপ করে আছো কেন? আমি কার সাথে মিশবো না মিশবো সেটা কি আপনি ঠিক করে দেবেন? যদি বলি হ্যাঁ, কে আপনি তা ঠিক করার? সেটা সময় হলেই জানবে। ইনায়া একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু ইসবা এখন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছে না। এক সময় ইনায়া ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়। কেন হলো আমার সাথে এমন? জীবনে কি এমন ভুল করছিলাম যে এমনটা কষ্ট আমাকে সহ্য করতে হচ্ছে? আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি না, তোমার প্রেমে গভীরভাবে ডুবে গিয়েছি। তোমাকে ছাড়া এক সেকেন্ড কল্পনা করতে পারি না। সেখানে সারা জীবন কীভাবে কাটাবো, কীভাবে তোমাকে অন্যের পাশে সহ্য করব। ছেলেদের মন নাকি শক্ত হয়, তাহলে আমি কেন পারছি না শক্ত হতে? তোমাকে পারবো না ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। আমি কি করব ঈশ্বর? কীভাবে সহ্য করবো এই যন্ত্রণা? না, তুমি ঠিক বলেছিলে, খুব বেশি দেরি করো না ভালোবাসার কথা জানাতে। আমি সত্যি খুব বেশি দেরি করে ফেলেছি, খুব বেশি। ছেলেরা নাকি কাঁদে না, কিন্তু অ্যালেক্সের কান্না পুরো ঘর জুড়ে ধ্বনিত হচ্ছে। তার কষ্ট বুঝি আধারেরও সহ্য হচ্ছে না। তাই তো আধার সরে রোদের আলো চারদিকে তার আলো ছড়িয়ে সকাল নিয়ে এলো। কেটে গেছে 2 সপ্তাহ। এর মধ্যে ইসবা নানাভাবে ইনায়াকে তার মনের কথা জানাতে চেয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। তবে ইনায়ার পিছু লাগা ছাড়েনি। মেয়েটাকে জ্বালাতে তার ভালো লাগে। তার চোখ কুঁচকে ফেলা, মুখ ফুলিয়ে রাখা, একটু পরপর ঘোমটা টেনে নেওয়া তাকে মোহাবিষ্ট করে। ইনায়ার কথা ভাবতে ভাবতেই তার সময়গুলো যেন কেটে যায়। ইসবার পরিবর্তন তার পরিবার ভালোভাবে লক্ষ্য করেছে। দেখা যাক পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যালেক্স হঠাৎ করে উধাও হয়ে গেছে। সে কোথায় গেছে কেউ জানে না। তার এমনটা করার কারণ লিসা ব্যতীত কেউই অবগত নয়। লিসার ভীষণ খারাপ লাগে অ্যালেক্সের জন্য। অ্যালেক্সের চোখে সে ইনায়ার প্রতি গভীর ভালোবাসা দেখেছে। তাদের ফ্রেন্ডশিপ অনেক দিনের, তাই প্রিয় বন্ধুর কষ্ট সে মেনে নিতে পারছে না। ইনায়ার সঙ্গে সে এখন আর 2-1টি শব্দ ছাড়া কিছুই বলে না। পঞ্চপাণ্ডবের একজন নেই, এতে তাদের হাসি খুশি স্বভাবটাও বদলে গেছে। সবাই এখন নিজেদের কাজের মধ্যে ব্যস্ত রাখে। বাড়িতে হইচয়ের শব্দ শুনে ইনায়ার ঘুম ভাঙে। ঘুমো ঘুমো চোখে পিটপিট করেছে, কি হয়েছে বোঝার চেষ্টা করছে সে। এর মধ্যে নিশাদ আহমেদ ইনায়াকে ডাকতে আসেন। এলোমেলো চুলের ইনায়াকে দেখে তিনি মিষ্টি হেসে বলেন, ইনায়া মামুনি, যাও ফ্রেশ হয়ে নাও, সন্ধ্যায় এঙ্গেজমেন্টের পার্টি আছে, তাই নিচে ডেকোরেশনের কাজ চলছে। আর হ্যাঁ, এই প্যাকেটটা রাখো, এর ভেতরে একটা লেহেঙ্গা আছে, সন্ধ্যায় এটা পরো। কিন্তু মামুনি। কোনো কিন্তু না, আমি নাস্তা রেডি করছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বলেই নিশাদ আহমেদ ইনায়ার মাথায় হাত বুলিয়ে নিচে চলে যান। ইনায়া বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিচে গিয়ে দেখে ইসাম ইসবার পেছনে দৌড়াচ্ছে। কে বলবে আজকে এই ছেলেটার এঙ্গেজমেন্ট? এখনও তার বাচ্চা মোজায়নি। হ্যাঁ, আজ ইসাম আর অ্যানার এঙ্গেজমেন্ট। ইনায়া আর ইসবার প্রচেষ্টায় তাদের দুজনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা এক হতে চলেছে। সেদিন কনসার্টের পর ইনায়া ইসবাকে ইসাম অ্যানার সম্পর্কে কথা জানিয়েছিল। বিচক্ষণ ইসবা ইনায়ার সহায়তায় তাদের সমস্যা সমাধান করে এবং তাদের এঙ্গেজমেন্টের আয়োজন করে। ইসাম দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে নিচে এসে বলে, ভাইয়া আমার এবার অফস যাও, আর ছুটতে পারবো না, আমার পা শেষ। প্লিজ দয়া করে ভিডিওটা ডিলিট করে দাও, নইলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তুমি না আমার কিউট ভাইয়া। ইসামা বলল, ওকে, তবে আমার একটা শর্ত আছে, সেটা যদি মানতে পারিস তবেই আমি তোর নাক থেকে ঘুমানোর ভিডিও ডিলিট করে দিব। এই কথাটা এতবার বললো কেন? ইসবা ফোন উল্টে পাল্টে দেখতে আবার বলে, আচ্ছা কি শর্ত বলো? ইসবা টেরি স্মাইল দিয়ে বলে, আমাকে অনেক জ্বালিয়েছিস, তাই এবার তোকে জ্বালানোর পালা। তাহলে এবার কাজের কথায় আসা যাক। বিয়ের আগে তুই আর অ্যানা একে অপরের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবি না। নো দেখা, নো কথা। ইসাম অসহায় মুখ করে বলে, ভাইয়া এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুমি এরকম করতে পারো না। আমার মতো ইনোসেন্ট ছেলের সাথে এটা কিন্তু এক অন্যায় হয়ে যাচ্ছে, তাই তোমার এই দাবি মানি না, মানবো না। ওকে, তাহলে আমি ভিডিও ভাইরাল করে দিই, কি বলিস? ইসাম মুখ ফুলিয়ে বলে, দিন কিন্তু আমারও আসবে, তখন দেখে নিও এই ইসাম আহমেদ কি করে। সেটা সময় আসলেই দেখা যাবে। বলেই সিঁড়ির দিকে এগোতে নাই, তখনই সেখানে ইনায়ার দেখা পায়।
ঘুমানোর ফলে ইনার চোখ মুখ কিছুটা ফুলে আছে। ইসাবা সঙ্গে সঙ্গে বুকে হাত দেয়। তার হার্ট দ্রুত বিট করছে, কারণ ইনাকে দেখতে অনেক কিউট লাগছে। শোনো মেয়ে, এভাবে আমার সামনে আসবে না। তোমার মুখখানা দেখে অন্যের মনে কি অবস্থা হয় সেটা তুমি বুঝতে পারো না, নাকি ইচ্ছা করে অন্যকে হার্ট অ্যাটাক করাতে চাও? ইনায়া ভ্যাবলার মতো চেয়ে আছে। ইসবার কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই লোকটাকে সে বুঝতে পারে না। তার সাথে ইচ্ছে করে ঝগড়া করে, তার পেছনে লাগে, আর ইদানিং ভীষণভাবে ইনায়ার কেয়ার করে, যার কারণে ইনায়া ইসবার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ইসবার সাথে ঝগড়া এখন সে অনেক উপভোগ করে। তার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আচমকা কেউ মুখের সামনে চুটকি বাজালে ইনায়ার ধ্যান ভাঙে। ইসবা বাঁকা হেসে বলে, আই নো আই এম হ্যান্ডসাম, এভাবে তাকানোর কিছু নেই। ইনায়া লজ্জায় মাথা নুয়ে ফেলে। তারপর অন্যদিকে ফিরে বলে, কে বলেছে আপনি হ্যান্ডসাম? আপনাকে তো দেখতে ফার্মের মুরগির মতো লাগে। আর আমি মোটেও আপনার দিকে তাকিয়েছিলাম না। আমি তো ইসামের এঙ্গেজমেন্টে কিরকম ভাবে সাজবো সেটা ভাবছিলাম। ও, তাহলে দাঁড়িয়ে ভাবতে থাকো, আমি গেলাম। নিশাদ আহমেদ ইনায়াকে ডাকলে সে ডাইনিং রুমে চলে আসে। নিশাদ আহমেদ আজ পরোটার আলুর দম রান্না করেছে। তিনি এখনো নাস্তা করেননি। ইনায়ার জন্য অপেক্ষা করছিলেন। ইনায়া ওনাকে রোজ অপেক্ষা করতে মানা করে, কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন। ইনায়াকে তিনি মেয়ের মতো ভালোবেসে ফেলেছেন যে। দুপুর গড়াতেই পুরো বাড়ি মানুষে ভরে যায়। পুরো বাড়ি জাঁকজমকপূর্ণভাবে সেজে উঠেছে। বিখ্যাত বিজনেসম্যান নিফাজ আহমেদের ছেলে আর বিখ্যাত সিঙ্গার ইসমা আহমেদের ভাইয়ের এঙ্গেজমেন্ট বলে কথা। এরই মধ্যে বাড়িতে উপস্থিত হয়েছেন আফজাল আহমেদ। তাকে দেখে খুশিতে ইনায়ার চোখ চকচক করে উঠেছে। তাড়াতাড়ি করে তার দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ইনায়াকে দেখে আফজাল আহমেদ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম ইনু মামুনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাদের কথার মাঝখানে সেখানে ইসবা একটা মেয়ের সাথে হাসতে হাসতে বাড়িতে প্রবেশ করে। মুহূর্তে ইনায়ের হাসি মুখখানা চুপসে যায়। মেয়েটি ইসবার বাহুতে নিজের হাত রেখে হাঁটছে। ইসবাও কিছু বলছে না। ইনায়ার সেখানে দাঁড়ায় না, মামুনির কাছে চলে যায়। সেদিকে তাকিয়ে ইসবা বাঁকা হাসি দিয়ে বলে, এইবার দেখি তুমি ভালোবাসার কথা না বলে কই যাও। তুমি যে আমাকে ভালোবাসো তা আমি আগেই বুঝতে পেরেছি, এবার শুধু তোমার মুখে শোনার পালা। কি হলো? কি বিড়বিড় করছো ভাইয়া? না কিছু না, যারা তোর ভাবির মনোভাব বোঝার চেষ্টা করছি। আমার সাথে অন্য কাউকে দেখে ঠিকই জেলাস হয়, কিন্তু তবুও মনের কথা বলে না। কি করা যায় বলতো? তাহলে তো এখন একটা জবরদস্ত প্ল্যান লাগবে। তারপর যারা ইসাবার কানে ফিসফিস করে কিছু একটা বলে দুজনে একসাথে হাই ফাইভ দেয়। কি আমাকে ছাড়া কি প্ল্যান করা হচ্ছে শুনি? যারা চুল টেনে দিয়ে হিসাম বলে। আমার চুল টানলে কেন? ব্যথা পাই না বুঝি? দেখবে তোমার বউ তোমার চুল টেনে টাকলু করে দেবে। শকুনের দোয়ায় গরু মরে না, বুঝলি? তার মানে তুমি নিজেকে গরু মনে করছো? তাহলে তো তুইও নিজেকে শকুন মনে করছিস। এই তুমি আমাকে শকুন বললে? ভাইয়া দেখো না, ইসাম আমাকে অপমান করছে। হইছে, তোরা থাম এবার। হিসাম যারা না হয় ছোট, কিন্তু তাই বলে তুইও এমন ঝগড়া করবি? তোর না যে এঙ্গেজমেন্ট, সেটার প্রস্তুতি নে যা। ইসাম একটা ভেংচি কেটে সেখান থেকে চলে যায়। যারা নিশাদ আহমেদের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে ইনায়ার দেখা পায়। সে মুখ গোমরা করে বসে আছে। পাশে নিশাদ আহমেদ তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করছেন। যারা দৌড়ে গিয়ে নিশাদ আহমেদকে জড়িয়ে ধরে। মাই সুইট কাকিমণি, কেমন আছো? আরে যারা যে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? দেখেছো তোমরা এসেছো, আমাকে কেউ জানায়নি পর্যন্ত। জানাইনি তাই ভালোই হয়েছে, তোমাকে সারপ্রাইজ তো দিতে পারলাম। আমি আসলে সারপ্রাইজড হয়ে গেছি। অনেক খুশি হয়েছি তুমি এসেছো তাই। ইনায়া যারার সাথে মামুনিকে এত মিশতে দেখে ভেবেই নেয় ইসবাই মেয়েটিকে পছন্দ করে। চোখে জল জমতে শুরু করে। কেউ দেখে ফেলার ভয়ে তাড়াতাড়ি নিশাদ আহমেদের রুম ত্যাগ করে নিজের রুমে আসে। তারপর নিজে নিজে বিড়বিড় করে বলে, আমার তো কষ্ট হচ্ছে কেন? ইসবা তো আমাকে সবসময় জ্বালায়, তাহলে তাকে অন্য কারোর সাথে দেখে আমার কষ্ট হবে কেন? সব কিছু অসহ্য লাগছে, কেন এমন হচ্ছে? তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি? না, এটা কি করে সম্ভব? ধুর, কিচ্ছু ভালো লাগছে না। ইনায়ের মধ্যে আর বাইরে বের হয় না। সন্ধ্যায় লেহেঙ্গা পরে হিজাব করে নেয়। তারপর হালকা সেজে নিচে নেমে আসে। এদিকে ইসবা আজ কালো ব্লেজারের সাথে কালো প্যান্ট পরেছে। চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। মেয়েরা তাকে দেখলে চোখ ফেরাতে পারবে না, অনেক সুন্দর লাগছে তাকে। দুপুরের পর থেকে সে আর ইনায়ার দেখা পায়নি। মেয়েটিকে জ্বালাতে গিয়ে নিজেই জ্বলছে। তার আর দেখা পাচ্ছে না। বিরক্তি নিয়ে সিঁড়ির দিকে তাকাতেই তার চোখ স্থির হয়ে যায়। এতক্ষণের বিরক্তিভাবটা মুহূর্তেই চলে গিয়ে চোখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ে। তার মায়াবিনীকে অপসরার মতো লাগছে। সে নেভি ব্লুর উপর স্টোনের কাজ করা লেহেঙ্গার
কিনারা ধরে ধীরে ধীরে নিচে নামছে। ইসবা এক দৃষ্টিতে চেয়ে আছে মায়াবিনীর পানে। হুট করে কেউ খোঁচা দিলে ইসবার ধ্যান ভঙ্গ হয়। পেছনে তাকিয়ে দেখে যারা এই কাজ করেছে। কি ভাইয়া, এইভাবে ভাবির দিকে চেয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। ফাজলামো করিস না তো, ওকে মন ভরে দেখতে দে। শুধু দেখলেই হবে? বিয়ে করবে কবে? সেটা দেখা যাক। কিছুক্ষণের মধ্যেই অ্যানার পরিবার চলে আসে, সাথে লিসা আর আর্থারও আছে। ওরা কনেপক্ষ হিসেবে এসেছে। অ্যানাকে সাদার উপর স্টোনের কাজ করা লেহেঙ্গায় অপূর্ব লাগছে। ইসাম তো হা করে তাকিয়ে আছে। ইসামকেও ড্যাশিং লাগছে, সাদা ব্লেজার আর কালো প্যান্টে। নিফাজ আহমেদ, আফজাল আহমেদ অ্যানার পরিবারকে এগিয়ে নিয়ে আসে। সবাই অনেক ব্যস্ত সময় পার করছে এখন। ইনায়া অ্যানার সাথে কুশল বিনিময় করে নিশাদ আহমেদের কাছে যায় তাকে একটু হেল্প করার জন্য, কিন্তু তিনি ইনায়াকে কোনো কাজই করতে দিলেন না। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। সফট টিউনে গান বাজছে, কালারফুল লাইটগুলো তাদের আলো ছড়িয়ে দিচ্ছে। যারা মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই সন্ধ্যায় আপনাদের স্বাগতম। আমার প্রাণপ্রিয় ভাইয়া এবং কিউট ভাবির এঙ্গেজমেন্ট তো আর যেমন তেমনভাবে হতে পারে না, একটু হই হুল্লোড় না হলে কি জমে? তাই দিনটিকে স্পেশাল করে রাখতে এখন আমাদের সবার মাঝে গান পরিবেশন করবে সকলের প্রিয় মুখ ইসাব আহমেদ। সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। সবাই একসাথে করতালি দিতে থাকে। হঠাৎ চারপাশে লাইটগুলো সব অফ হয়ে যায়। সবার দৃষ্টি পড়ে মধ্যখানে গিটার হাতে দাঁড়ানো এক সুদর্শন পুরুষের দিকে। তাকে ঘিরে কয়েকটা লাইট জ্বলছে। ইসবা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, সবসময় তো ভিনদেশি গান গেয়ে গেছি, আজ না হয় হোক নিজের ভাষায় একটা গান। আস্তে আস্তে গিটারের মধুর সুর সবাইকে মোহিত করে ফেলে। ইসবা ইনার দিকে দৃষ্টি দিয়ে গাইতে শুরু করে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। গান শেষে চারিদিকে করতালি মুখর হয়ে ওঠে। গানের মাধ্যমে ইসবা ইনায়াকে তার মনের কথা সে বোঝাতে চেয়েছে, কিন্তু সে বুঝলে তো, সে তো ভেবেই নিয়েছে যারার সাথে ইসবার রিলেশন আছে। কিছুক্ষণ পর আবার যারা অ্যানাউন্স করে এবার কাপল ডান্স হবে। ইসামের হাত পা তখন লাফালাফি করার জন্য নিষ্পিস করছিল। যারা কাপল ডান্সের কথা বলার সাথে সাথে সে অ্যানাকে টান দিয়ে ডান্স এরিয়াতে নিয়ে যায়। অ্যানা কটমট করে ইসামের দিকে তাকিয়ে আছে। ইসাম তা দেখে একটা বোকা হাসি দেয়। এদিকে যারা আর ইসবা তাদের প্ল্যান মাফিক কাজ শুরু করে। ইনায়াকে দেখে দেখে দুজন দুজনের হাত ধরে ডান্স ফ্লোরে উপস্থিত হয়। ইনায়া অসহায় চোখে সেদিকে তাকিয়ে আছে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কষ্ট নিবারণের বৃথা চেষ্টা করে যাচ্ছে। অ্যানা, ইসাম, ইসবা যারা তাল মিলিয়ে ডান্স করছে। ইনায়ার পাশে দাঁড়ানো এক মহিলা নিশাদ আহমেদকে বলে ওঠে, বাহ, ওই মেয়েটাকে তো ইসাবার সাথে দারুণ মানাচ্ছে। ইসামের সাথে ইসাবার বিয়েটাও সেরে ফেলো। এমনিতেও তো বয়স তো হয়েছে, ছোট ভাইটা বিয়ে করে ফেলছে, সে আর একা থাকার প্রয়োজন নেই। নিশাদ আহমেদ হালকা হাসি দিয়ে বলেন, ছেলের পছন্দকে কি অগ্রাহ্য করতে পারি? ওর যাকে মনে ধরেছে তার সাথেই বিয়ে দিব। ইনায়া সেখান থেকে দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। চোখের জল আর বাদ মানছে না, অঝোর ধারায় জোরে চলেছে। সে কি করে ভুলে গেল সে যে জনম দুঃখিনী। তার ভাগ্যে বোধহয় সুখ নামক জিনিসটিই নেই, তাই তো তার প্রিয় মানুষরা তার থেকে দূরে চলে যায়। ইসবাকে সে সত্যিই ভালোবেসে ফেলেছে। কি করে তাকে অন্যের হতে দেখে সে সহ্য করবে? ইসবা যখন অন্য কাউকেই ভালোবাসে, তবে কেন তার এত কেয়ার করেছিল? কেন ভার্সিটির ফ্রেন্ডের সামনে তাকে তার বউ বলে পরিচয় দিয়েছিল? কেন তার মনে ভালোবাসার বীজ বপন করেছিল? এর উত্তর কি সে পাবে? কিন্তু সময় অতিবাহিত হওয়ার পর কেউ ইনায়ের রুমের দরজায় টোকা দেয়। ইনায়া হাঁটুর ভাঁজ থেকে মুখ তুলে কে এসেছে বোঝার চেষ্টা করে। তখনই নিশাদ আহমেদের কণ্ঠ ভেসে আসে। তিনি ইনায়াকে এঙ্গেজমেন্ট পার্টিতে তাড়াতাড়ি যেতে বলছেন। ইনায়া চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু বেহায়া চোখ দিয়ে তবুও বারবার জল গড়িয়ে পড়ছে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝামটা দিয়ে নিজেকে ঠিক করে নেয়। সবাই এক জায়গায় জড়ো হয়েছে। এখন আংটি বদল হবে। এর মধ্যে নিফাজ আহমেদ ঘোষণা দেন, আজ আমার ছোট ছেলে ইসামের এঙ্গেজমেন্ট, সেটা সবাই অবগত। আমি এই মুহূর্তে আপনাদের আরেকটি নতুন খুশি সংবাদ দিতে চাই। আজ আমার বড় ছেলে ইসাবারও এঙ্গেজমেন্ট। সেটা হুট করে ডিসিশন নেওয়া হয়েছে, তাই আপনারা জানেন না। আর ইসাবার পছন্দের পাত্রীর সাথেই তার এঙ্গেজমেন্ট হবে। ইসবার মুখে হাসি যেন সরছে না। ইনায়ের চোখ দুটো ইসবার হাসির দিকে চেয়ে আছে। আজকের পর ইসবা অন্য কারোর সাথে জড়িয়ে যাবে। তার জীবনে আর ইনায়ের কোনো অস্তিত্ব থাকবে না। ভাবতে ইনায়ের বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। এদিকে নিফাজ আহমেদ আবার বললেন, আমি এবার ইসাবা আর তার উডবিকে স্টেজে ডেকে নিচ্ছি। ইসাবা আহমেদ এবং ইনায়া মেহবুব, আমাদের বড় ছেলে আর হবু বৌমা, তোমরা স্টেজে চলে এসো।
সবাই তোমাদের জন্য অপেক্ষারত। সবাই করতালির মাধ্যমে তাদের শুভেচ্ছা জানাচ্ছে, আর ইনায়াত যেন ঘোরের মধ্যে আছে। নিফাজ আহমেদ একটু আগে যা বললেন, ইনায়াতা এখনো বিশ্বাস হচ্ছে না। ইসবার তার এঙ্গেজমেন্ট, সত্যি ব্যাপারটা অবাক করার মতোই। কোথায় ইসবার, কোথায় সে? এত বড় উপহার পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এবারই সবাই তাকে কতটা আপন ভাবে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ইনায়াত আর ইসবাকে পাবে ভাবতে আনন্দে বুক ভরে উঠছে, চোখেও জল এসেছে, তবে তা দুঃখের নয়, সুখের অশ্রু। ইসবা হাসি মুখে ইনার দিকে এগিয়ে আসে, ইনার চোখের জল মুছে দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, শুনো মেয়ে, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়, আর তুমি কি না বসে বসে কাঁদছো? দিস ইজ নট ফেয়ার। ইনায়া লজ্জায় মাথা নুয়ে ফেলে। ইসবা আবার বলে, তুমি যে আমার প্রেমে পড়ে গেছো সেটা আমি তোমার চোখ দেখে বুঝে গিয়েছিলাম, আর আজকে আমাকে আর যারাকে একসাথে দেখে কান্নার সাগর বানিয়ে ফেলেছিলে। কষ্ট পেয়েছিলে অথচ ভালোবাসার কথাটা বলনি। ভালোবাসার কথাটা মুখ ফুটে বললে কি খুব ক্ষতি হয়ে যেত? আর হ্যাঁ, উল্টাপাল্টা ভাবার কোনো প্রয়োজন নেই। যারা আমার কাজিন, আর ওকে সবসময় ছোট বোন হিসেবেই দেখি। এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। বলে ইসবা ইনায়ের হাত ধরে স্টেজে নিয়ে যায়। ইনায়ের ভীষণ লজ্জা লাগছে, এমনিতে এখানে এত মানুষের চোখ তার দিকে, তারপর ইসবার বলা কথাগুলো। স্টেজে দাঁড়িয়ে ইনায়ার সামনে তাকিয়ে দেখে নিশাদ আহমেদ, নিফাজ আহমেদ, আফজাল আহমেদ, ইসাম, যারা সবাই মিটিমিটি হাসছে ইনায়ার রিয়াকশন দেখে। তারা সবাই প্ল্যান করে ইসবা ইনায়ের এঙ্গেজমেন্টের বিষয়টা ঠিক করেছে। ইনায়া আবারও লজ্জায় পড়ে যায়। ইসবা ইনায়ের অস্বস্তি দূর করতে শক্ত করে ইনায়ের হাত ধরে। ইনায়া কিছুটা ভরসা পায়। এবার আংটি বদলের পালা। ইসাম, অ্যানা, ইসবা ইনায়া মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে আংটি পরিয়ে দেয়। সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় 2 বছর পর। আজ ইসবা, ইনায়া আর ইসাম অ্যানার বিয়ে। ইসাম, অ্যানা, ইনায়া তিনজনেই অনার্স কমপ্লিট হয়েছে। এতদিন তাদের অনার্স পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা ছিল। আজ তাদের অপেক্ষার অবসান হলো। সকাল থেকে আহমেদ ভিলায় হইরই, পুরো বাড়ি ফুলে সজ্জিত হয়ে উঠেছে। আয়োজনের কোনো কমতি রাখেননি নিফাজ আহমেদ। অতিথিরাও আসতে শুরু করেছে। নিশাদ আহমেদ ইনায়াকে ঘুম থেকে ডেকে তোলেন। ইনায়ের চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে। গতকাল হলুদের অনুষ্ঠানের জন্য রাতে শুতে দেরি হয়ে যায়, তাই এই অবস্থা। নিশাদ আহমেদ ইনায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ইনায়া, কাল রাতেও কিছু খাওনি, এখন তাড়াতাড়ি এসো, নাস্তা করে নাও। না খেলে শরীর খারাপ করবে। আমি খাবার নিয়ে আসছি। মামুনি, খেতে ইচ্ছে করছে না। আমি খাইয়ে দিলেও খাবে না? ইনায়া খুশিতে নিশাদ আহমেদকে জড়িয়ে ধরে বলে, তুমি একদম বেস্ট মামুনি। নিশাদ আহমেদ হেসে দিয়ে বলেন, পাগলি একটা। এদিকে ইসাম বেঘরে ঘুমোচ্ছে। ইসবা জগিং করে এসে ইসামকে ঘুমোতে দেখে এক মগ পানি তার মুখে ঢেলে দেয়। সাথে সাথে ইসাম ধরফরিয়ে উঠে বসে। বলে, এই কে আমার এত সাথের ঘুম ভেঙে দিল? ইসাবা বলে, কি আবার আমি? যদি আর ঘুমানোর ইচ্ছে থাকে তাহলে ঘুমিয়ে থাক, আজ আর বিয়ে করতে হবে না। আরে ভাইয়া, আজ আমার বিয়ে, সেটা আগে মনে করিয়ে দিবে না? আমার কত প্ল্যান বাকি রয়ে গেছে বিয়েতে এক্সিকিউট করার। বাছে তাপকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় যা। সন্ধ্যায় ইনায়াকে বউ সাজাতে পার্লার থেকে 2টো মেয়ে এসেছে। তারা সুন্দরভাবে ইনায়াকে বিয়ের সাজে সাজিয়ে তোলে। লাল রঙা লেহেঙ্গা ইনায়াকে কি অপরূপী না লাগছে, যেন কোনো লাল পরি বসে আছে। নিশাদ আহমেদ এসে ইনায়াকে দেখে মুগ্ধ হয়ে যান। ইনায়ের কানের পেছনে কাজল লাগিয়ে দিয়ে বলেন, মাশাআল্লাহ, আমার মেয়েটার উপর যেন কারো নজর না লাগে। আমার মেয়ে না হওয়ায় একটু আফসোস ছিল, কিন্তু তোমাকে আর অ্যানাকে পেয়ে আমার মেয়ের আশা পূর্ণ হলো। অ্যানাকেও অনেক সুন্দর লাগছে। সে জামরঙা লেহেঙ্গা পরেছে। অ্যানা পার্লার থেকে সেজে এসেছে। অ্যানার সাথে লিসাও পার্লারে সেজেছে। আর্থার ইসামের সাথে রয়েছে। ওদের পঞ্চপাণ্ডবের একজন সদস্য বহুদিন পর আজ আসবে বলে জানিয়েছে। সে আর কেউ না, অ্যালেক্স। হুট করে 2 দিন আগে ফোন করে জানিয়েছে সে আসবে ইনায়ার বিয়েতে। কোথায় উধাও হয়ে গিয়েছিল কিছুই বলেনি। এদিকে ইসাম আর ইসবা একই রকম শেরওয়ানি পরেছে। দুজনই হাতে ব্ল্যাক ওয়াচ। চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। দুজনকে রাজপুত্রের মতো লাগছে। অবশ্য রাজপুত্রই বলা চলে তাদের। দুজনের চোখে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ প্রতিফলিত হচ্ছে। কিছুক্ষণ পরেই তারা নিচে নেমে আসে। তাদের অনেক ফ্রেন্ড আর কলিগ এসেছে। তাদের সাথে কুশল বিনিময় করে। হঠাৎ করে লাইটগুলো বন্ধ হয়ে যায়। সিঁড়ির দিকের লাইটগুলো জ্বলে ওঠে। সবার চোখ সেদিকে আটকে যায়। 4 রমণী সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। যারা লিসা 2 পাশে, মধ্যেখানে ইনায়া আর অ্যানা। ইসাম আর ইসবা দুজনে বুকের বাঁ পাশে হাত রাখে। ওদের অবস্থা দেখে সবাই হেসে দেয়। ইসবা আর ইসাম এগিয়ে গিয়ে তাদের হাত বাড়িয়ে দেয়। ইনায়া আর অ্যানা মুচকি হেসে তাদের হাত হাতে রাখে। তারা স্টেজের দিকে এগিয়ে যায়। কাজী আর উকিল সেখানে তাদের বিয়ের কাজ সম্পন্ন করবে। এনায়ার বুক ধকধক করছে। অনুভূতিরা তাকে ঘিরে ধরেছে। আজ তার বিয়ে। সে তার বাবার স্বপ্ন পূরণ করেছে। বাবা আজ তার বিয়ে দেখে হয়তো অনেক খুশি হতো,
ইতি বেগম ইনায়ের সৎমা ইনায়াকে ফোন করে একদিন অনেক কান্নাকাটি করেছে। ইনায়ের কাছে ক্ষমাও চেয়েছে। সবকিছু ভেবে ইনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে এরই মধ্যে কাজী তাকে কবুল বলতে বলে। ইনায়া কবুল বলতে কিছুটা সময় নেয়। কবুল বলার সাথে সাথে তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সবাই একসাথে বলে ওঠে আলহামদুলিল্লাহ। ইসাম আর ইসবা কবুল বলতে বলার সাথে সাথে দ্রুত গতিতে বলে দেয়। তাদের যেন আর তর সইছে না। এর মধ্যে সেখানে উপস্থিত হয় অ্যালেক্স। পঞ্চপাণ্ডবের 4 জন এগিয়ে যায় তার দিকে। 2 বছর পর তার দেখা পেল। অ্যালেক্স মুখে হাসি টেনে প্রথমে অ্যানা আর ইনায়াকে বলে। কংগ্রাচুলেশন, তোমাদের আগামীর জীবন সুখের হোক। অ্যানা ইনাও হাসি মুখে জবাব দেয়, থ্যাংক ইউ। তুমি কোথায় ছিলে এতদিন? আমার কথা বাদ দাও, তোমাদের সাথে আজ একজনকে পরিচয় করিয়ে দেব। লিন্ডা আমার ওয়াইফ। 1 বছর হলো আমরা বিয়ে করছি। তখনই আর্থার বলে, অ্যালেক্স, এটা কিন্তু ঠিক না। আমি তোর ছোটবেলার ফ্রেন্ড। তুই বিয়ের কথা দূরে থাক, আমার সাথে একটু যোগাযোগ পর্যন্ত করিসনি। এই 2 বছর তোকে কত জায়গায় খুঁজছি কিন্তু পাইনি। বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছিল, তিনি তখন ম্যান সিটিতে ছিলেন। ওখানে গিয়ে আমার ফোন চুরি হয়ে যায়, তাই তোদের সাথে যোগাযোগ করতে পারিনি। তোদের নাম্বারও মুখস্থ ছিল না, আর আমিও ওখানে বাবার কাজে লেগে পড়ি। লন্ডনে আর আসা হয়নি। লিন্ডার সাথে পারিবারিকভাবেই বিয়ে হয়। ইচ্ছা থাকলে যোগাযোগের একটা না একটা ব্যবস্থা হতোই। লিসা তো জানে অ্যালেক্সের এই শহরে ফিরে আসার না কারণ, যোগাযোগ না করার কারণ। তাই বিষয়টা স্বাভাবিক করতে সে বলে, আচ্ছা বাদ দাও, পুরোনো প্রসঙ্গ টেনে আনন্দের মুহূর্ত নষ্ট করার মানে হয় না। পঞ্চপাণ্ডব একসাথে অনেক ছবি তোলে। তারা ইসাম আর ইসবাকে কোনো পাত্তাই দিচ্ছে না। বেচারাদের বিয়ে করেও সিঙ্গেল থাকতে হচ্ছে। ইসাম তো বলেই ফেললো, বউটা কি আমার নাকি তোমাদের? ছবি তোলার জন্য সারা জীবন বাকি আছে, ওকে একটু ছাড়ো। সবাই ইসামের কথা শুনে হেসে দেয়। অ্যানা চোখ রাঙিয়ে তাকায়। ইসাম ইনোসেন্ট সেজে হাসে দেয়। সবার ছবি তোলার ফাঁকে ইসবা ইনায়াকে টেনে ফাঁকা একটা জায়গায় নিয়ে যায়। সেখানে মানুষের সংখ্যা কম। ইনায়া কিছু বলতে নিলে ইসবা থামিয়ে দিয়ে নিজেই বলে, শুনো মেয়ে, এতক্ষণ অনেক জ্বালিয়েছো, আর কোনো কথা নয়, চুপ করে শোনো। আমাকে কখনো ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। তুমি আমার মায়াবিনী রাজকন্যা। এই রাজকন্যাকে আমি আমার হৃদ কঠোরে যত্ন করে রেখে দিতে চাই, সবসময় আগলে রাখতে চাই আমার এই রংহীন জীবনে। তুমি রং দিয়ে সাজিয়েছো, আমাকে নতুন জীবনের সাথে পরিচয় করিয়ে দিয়েছো। কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। আমার হৃদয়ে শুধু তুমি, শুধু তুমি। তোমাকে অনেক ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। ইনায়া মুগ্ধ হয়ে ইসবার কথা শুনছিল। ইসবার মতো স্বামী পাওয়া তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। ইনায়াও ইসবাকে বলে, আমিও আপনাকে ভালোবাসি। কি শুনতে পাইনি, আবার বলো। বলেছি আমিও আপনাকে ভালোবাসি। আবার বলো। ধুর, আর পারবো না। আর বলতে বয়ে গেছে। ইসবা হেসে ইনায়ের নাক টেনে দিয়ে বলে, পাগলি একটা, আমার পাগলি মায়াবিনী।